ভাইয়া, দয়া করুন আমায়, আপনি প্লিজ কাউকে কিছু বলবেন না। আমার মুখ বন্ধ রাখতে তোকে আমার ইচ্ছা পূরণ করতে হবে। ভাইয়া প্লিজ এমন করিয়েন না, এইসব কথা বাবা মা জানতে পারলে আমায় মেরে ফেলবে। প্লিজ। মেরে ফেলুক, তোকে মেরে ফেলাই উচিত। আমার হাত ছেড়ে দে রাইমা, আমার মাথা গরম করাস না কিন্তু। প্লিজ ভাইয়া, প্লিজ, আপনি যা বলবেন তাই করব আমি, শুধু আমায় ক্ষমা করে দিন। রাইমা কথাটা বলতেই রায়ানের হাত ধরে কান্না করতে লাগলো। রাইমা একটা ছেলের সাথে রিলেশন করে, যে ছেলেটা আসলেই একটা খারাপ ছেলে, বিভিন্ন নেশা করা যার পেশা। রাইমা আর রায়ান হলো আপন চাচাতো ভাইবোন। রাইমার বাবা মা এসব প্রেম ভালোবাসার সম্পর্ককে সহ্য করে না। তাদের অপছন্দের জিনিসের মধ্যে প্রেম ভালোবাসা একটি। আজ রাইমা তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যায়। রেস্টুরেন্টে সবেমাত্র রাইমা ও তার বয়ফ্রেন্ড এসেছে। ঠিক এমন সময় রায়ান সেখানে আচমকা চলে আসে। রায়ান এসে রাইমাকে রেস্টুরেন্টে দেখা মাত্রই রেগে যায়। রায়ান রাগের মাথায় রাইমার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। রাইমা রায়ানের হাতে থাপ্পড় খেয়ে পুরো থ হয়ে যায়, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আচমকা রায়ান এখানে চলে আসবে সেটা হয়তো রাইমা কল্পনাও করেনি। রায়ান রাইমাকে চড় মেরে রায়ান আর বয়ফ্রেন্ডকে মারতে থাকে। রাইমার বয়ফ্রেন্ডকে মেরে রায়ান রাইমাকে নিয়ে বাড়ি চলে আসে। আর তারপর কি হলো সেটা তো দেখলেন। রায়ান রাইমার হাত থেকে নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নিতেই রায়ান রাইমাকে উদ্দেশ্য করে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, ভাইয়া, আপনি মাত্র বলেছেন আমি আপনার ইচ্ছে পূরণ করলে আপনি কাউকে কিচ্ছু বলবেন না। আমি আপনার ইচ্ছে পূরণ করব, বলুন কি চাই আপনার। রাইমার কথাটা শুনে রায়ান থেমে যায়। এই সুযোগে রাইমাকে নিজের করে নিতে হবে তাকে। রায়ান রাইমার দিকে বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, আমার ইচ্ছের কথা শুনে তুই আবার পিছু হটবি না তো? না, আপনি বলুন, আমি পূরণ করার চেষ্টা করব। চেষ্টা না, আমার ইচ্ছে পূরণ তোকে করতেই হবে। ঠিক আছে, বলুন প্লিজ, কি করতে হবে আমায়? আমি সব করব। ভেবে বলছিস তো? বুঝিস, আমি কিন্তু আমার যে কোনো ইচ্ছের কথা তোকে বলতে পারি। বলুন, আপনি কি চান? আমার তোকে চাই, আমার সাথে তোর স্বামী স্ত্রীর মতো থাকতে হবে। আমি তোকে নিজের করে পেতে চাই। কি রাজি তুই? রায়ানের কথাটা শুনে রাইমা ভীষণ রকম চমকে উঠল। আপন মনে রাইমা বলে উঠল, রায়ান তাকে নিজের করে পেতে চাইছে মানে? রাইমা অন্য কাউকে ভালোবাসে এটা জানার পরও রায়ান এমন কথা কি করে বলতে পারে? রাইমা অবাক হয়ে গিয়ে নিজের চোখ জোড়া ছানা বড়া করে নিয়ে রায়ানকে উদ্দেশ্য করে বলল, এইসব কি বলছেন ভাইয়া? আমি আপনার বোন, তাছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি। সব কিছু জানার পরেও আপনি এই কথাটা কি করে বলতে পারলেন? তোর বিষয়ে আমি সব জানি দেখেই তোকে আমি এটা বলেছি। যাকে তুই ভালোবাসিস তার চরিত্র যে কতটা ভালো আমি তা জানি, বুঝছস? আমি নিজের ভালোবাসা দিয়ে ওকে ভালো করে ফেলব, আর আমি নিজের মুখ দিয়ে বলে তোর ভালোবাসার 12টা বাজিয়ে দিব। আসছি আমি, 2 মিনিটের মধ্যেই তোর কপালের দুর্ভোগ নিয়ে আসছি, দাঁড়া তুই। রায়ান কথাটি শেষ করতেই রাইমার সামনে দিয়ে চলে যেতে নিল। রাইমা নিজের বাবা মাকে বাঘের মতো ভয় করে। ওনারা যদি রাইমার এসব কথা শোনে তো রাইমাকে মেরে ফেলতে তাতে 2 মিনিটও লাগবে না। রাইমা দুম করে রায়ানের হাতটা আবারও ধরে ফেলল। রাইমা রায়ানের হাত ধরতেই রায়ান চরম বিরক্তি নিয়ে রাইমার দিকে তাকালো। রাইমাকে উদ্দেশ্য করে বিরক্তির সুরে রায়ান বলতে লাগলো, আবার আমায় আটকাচ্ছিস কেন? কি চাইছিস তুই, বল। ভাইয়া, আমি চোখের জল ফেলছি। ভাইয়া, আমার চোখের জল কি আপনার চোখে পড়ে না? আপনার মনে কি একটুও দয়া মায়া নেই? দয়া মায়া আছে বলেই তো তোকে বললাম আমার কথা শুনতে, কিন্তু তুই তো আমার কোনো কথা শোনার জন্য প্রস্তুত না। আমি আর কি করব বল? আপনি যেটা বলছেন সেটা আমি কি করে মেনে নিই বলুন তো? আমি আপনার কেমন করে হব? বাবা মা জানতে পারলে তখন কি হবে? তারা জানতে পারবে কেমন করে? দেখ, তুই যদি আমার না হয়ে খুশি থাকিস তো থাক, আমার তো সমস্যা নাই। আমি গিয়ে বলছি তোর ভালোবাসার কথা, সমস্যা কি? কোনো সমস্যা নাই। থামুন, আমি আপনার হব, চলুন গিয়ে বিয়ে করে ফেলি। পাগল নাকি? এখন বিয়ে করলে সবাই জেনে যাবে। বিয়ে পরে হবে, এখন পরে হবে, এখন বিয়ে না। তাহলে কেমন করে আমি আপনার হব? বিয়ের আগে বুঝি কিছু করা যায় না? আমি বিয়ের আগেই সব চাই, আর তোকে সে সব কিছুই আমাকে দিতে হবে। রায়ানের কথাটা শুনে রাইমা যেন আকাশ থেকে পড়ল। রাইমা নিজের কান কি বিশ্বাস করতে পারছে না? তার চাচাতো ভাই রায়ান এমন কথাও তার সাথে বলতে পারে? কথাটা ভাবতেই ভীষণ আঁতকে উঠল রায়মা। রায়ান রাইমার দিকে উত্তর পাওয়ার জন্য তাকিয়ে আছে। রাইমা কি বলবে কিছুই বুঝতে পারছে না। রায়ান রাইমাকে নিশ্চুপ দেখে প্রশ্নসূচক কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে? কথা বলছিস না কেন? আমার ইচ্ছা পূরণ করবি তো তুই? ভাইয়া, আপনার মাথা ঠিক আছে তো? কি কথাটা বলেছেন ভেবে বলেছেন তো? আমি সব কিছু ভেবেই বলেছি। তুই আমার কথায় রাজি কিনা সেটা বল। আপনি ভাবলেন কেমন করে আমি আপনার কথায় রাজি হব? আমি এসব কিচ্ছু করতে পারবো না, আপনার যা ইচ্ছা হয় করেন। আচ্ছা ঠিক আছে, আমিও গিয়ে সব সত্যি কথা বলে দিচ্ছি।
রায়ন কথাটা বলতেই রাইমার চোখের দিকে তাকালো। রাইমা কান্না করছে। রাইমা চাইছে না তার বাবা মা জানুক, আর এটাও চাইছে না রায়নের সাথে কোনো প্রকার বাজে সম্পর্কে সে জড়িয়ে পড়ুক। কিন্তু রায়ন তো রাইমার কোনো কথাই শুনছে না। রাইমা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। রায়ন রাইমাকে কান্না করতে দেখে রাইমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি জানি তুই চাইছিস না আমি তোর বাবা মাকে গিয়ে সব বলে দেই, আর বিশ্বাস কর আমিও চাই না বলতে, কিন্তু আমার যে তোকে চাই। আপনি যেভাবে আমায় চাইছেন ওটা ঠিক না। বাবা মা যদি কোনোদিন জানতে পারে তবে আমায় তো মেরেই ফেলবে। কেউ জানতে পারবে না, শুধু তুই আর আমি। তাছাড়া তোকে বিয়ে করব, তাহলে সমস্যা কোথায় বল? কিন্তু আর কোনো কিন্তু নয়। রাইমা, আমায় আর ফিরিয়ে দিস না প্লিজ, তোরও ভালো লাগবে। রাইমা রায়ানের কথার কোনো উত্তর দিল না। নিশ্চুপ থেকে রাইমা মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে রায়ানের সামনে। রায়ন খানিকটা আঁচ করতে পারল যে রাইমা হয়তোবা তার কথায় রাজি আছে, তাই রায়ন খানিকটা সাহস করে রাইমার হাত ধরল। রাইমাকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের বুকে নিয়ে নিল রায়ান। রায়নের বুকে আসতেই রাইমা একদম শীতল হয়ে যায়। কোনো প্রকার ঝামেলা রাইমা করছে না। রায়ন রাইমার থুতনি ধরে রাইমার মাথাটা উঁচু করে দিয়ে রাইমাকে উদ্দেশ্য করে এক অদ্ভুত নেশালো কণ্ঠে বলতে লাগলো, মাথা নিচু করে আছিস কেন? আজ থেকে আমায় তুই নিজের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়ে আমাকে নিজের আপন করে নিবি। আজকের পর থেকে আমাদের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। কি? আমার চোখের দিকে তাকা। রাইমা দেখ, এই চোখে তোর জন্য ভালোবাসা আছে কি নেই? রায়নের কথাটা শুনে রাইমা রায়নের চোখের দিকে তাকালো। সত্যি, রাইমা এই চোখের মাঝে এই অদ্ভুত নেশা দেখতে পাচ্ছে। এই নেশালো চোখজোড়া যেন রাইমাকে পাগলের মতো নিজের কাছে বাঁকছে। রাইমারও ইচ্ছে করছে এই ডাকে সাড়া দিতে, তবে ইচ্ছে শক্তির থেকেও বেশি ভয় হচ্ছে তার। রাইমা রায়নের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রায়ন রাইমার কোমরের উপর নিজের হাত ছুঁয়ে দিতেই রাইমা পরম আবেশে নিজের চোখজোড়া বন্ধ করে নিল। রাইমা নিজের চোখ বন্ধ করে মৃদুভাবে কেঁপে উঠল। রাইমার এমন কম্পনে যেন রায়ানের মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। ওই ঠোঁটের ভালোবাসার পরশ পেতে ব্যাকুল হয়ে ওঠে রায়ন আর কিচ্ছু ভাবতে পারল না। দুম করে রাইমার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ফাঁকে নিয়ে পাগলের মতো চুমু খেতে শুরু করল রায়নের এমন চুমুতে রাইমাও পাগল হয়ে যায়। রাইমাও নিজেকে ধরে রাখতে না পেরে রায়নের সাথে সমান তালে রেসপন্স করতে লাগলো। দুজন পাগলের মতো চুমু খেয়ে চলেছে একে অপরকে। চুমু খাওয়া শেষ হতেই রায়ন রাইমাকে কোলে তুলে নিল। রাইমা এতক্ষণে রায়নের হয়ে গেছে সম্পূর্ণ। রাইমার এখন মনের মধ্যে আদর পাওয়ার নেশা ভর করে আছে। রাইমাকে রায়ন বিছানায় নিয়ে গিয়ে আলতো করে শুইয়ে দিল। রাইমাকে বিছানায় শুইয়ে দিয়ে রায়ন রাইমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। পাগলের মতো রাইমার সারা শরীরে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো রায়ান। রাইমা ব্যথায় কেঁকিয়ে উঠছে বারংবার, মৃদু চিৎকারও করছে। তবে রায়নের উন্মাদনা যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়ে আদর করার নেশায় মেতে উঠেছে সে। ঘণ্টাখানিক পর রায়ন রাইমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। রাইমা তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার সারা শরীর ব্যথায় ভেঙে পড়ছে। রায়ান রাইমার কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে রাইমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে পাগলি, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমার প্রচণ্ড ব্যথা করছে। আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন। আমি এতবার বলার পরও আপনি আমায় ছাড়েননি। আরে প্রথমবার দেখে একটু ব্যথা পেয়েছিস আর কি, এরপর থেকে দেখবি আর ব্যথা লাগবে না। তুই আমার হয়ে গেছিস, এখন আমি তোকে আর কষ্ট দিতে পারবো না। রায়ানের কথায় রাইমার কান্নায় একটু থামলেও তার মনে তখন হাজারো প্রশ্ন। সে যা করেছে তা ঠিক করেছে কিনা বুঝতে পারছিল না। শুধু ভয় আর অনিশ্চয়তা তাকে গ্রাস করছে। আমি এখন বাড়ি যাব, আমার অনেক খারাপ লাগছে। যদি কেউ জানতে ফেলে? রায়ান, দয়া করে উঠুন। রায়ান রাইমার আবেদনময়ী কণ্ঠে আর নিজেকে আটকে রাখতে পারল না। সে আলতো করে রাইমার গালে হাত বুলিয়ে দিল। তারপর ধীরে সুস্থে রাইমার উপর থেকে সরে গেল। রায়ান সরে যেতেই রাইমা কষ্ট করে বিছানা থেকে উঠে বসল। তার শরীরের প্রতিটি অস্থি মজ্জায় ব্যথা, মনে হচ্ছে হাঁটার শক্তিটুকুও নেই। তবুও কোনো রকমে কাপড় চোপড় গুছিয়ে নিল। রায়ান চুপচাপ তার এই কষ্ট দেখছে। সেও বুঝতে পারছে প্রথম রাতের এই যন্ত্রণা রাইমার জন্য সহ্য করা কতটা কঠিন। আমি ফ্রেশ হয়ে আসছি, তুই একটু বিশ্রাম নে, তারপর আমি তোকে বাড়ি ছেড়ে দেব। রায়ান বাথরুমে চলে গেলে রাইমা একা হয়ে গেল। চারপাশের নীরবতা তাকে আরও অসহায় করে তুলল। সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে দাঁড়ালো। পায়ে কাঁপুনি, মনে হচ্ছে পড়ে যাবে। কিন্তু এখানে এক মুহূর্ত থাকতে তার ভালো লাগছে না। রায়ানের প্রতি তার কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। একে তো সে ভাই, তার উপর আজ ওর সঙ্গে এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়ল যা ছিল সম্পূর্ণ অকল্পনীয়। ভয়ে, লজ্জায় আর আত্মগ্লানিতে তার মন ভেঙে যাচ্ছে। রায়ান ফ্রেশ হয়ে ঘরে ফিরে দেখে রাইমা নেই। সে একটু চমকালো। এত কষ্টের পর মেয়েটা কোথায় গেল? তার মাথায় হঠাৎ খারাপ কিছু ভেবে বুকটা কেঁপে উঠল। দরজার দিকে তাকিয়ে দেখল রাইমার জুতো নেই, মানে সে বেরিয়ে গেছে। রায়ান দ্রুত ফোন ধরল, কিন্তু রাইমার ফোন বন্ধ।
ক্ষোভে দুশ্চিন্তায় তার মনটা খারাপ হয়ে গেল। অন্যদিকে রাইমা কষ্টে ভরপুর শরীর নিয়ে কোনো রকমে বাড়ি পৌঁছালো। সন্ধ্যা হয়ে এসেছে। বাড়ির মূল দরজা দিয়ে ঢুকতে সাহস পেল না। পেছনের দরজা দিয়ে চুপি চুপি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সারা শরীর জ্বালা করছে। মনে হচ্ছে কারো সঙ্গে দেখা করবে না। সে বিছানায় গা এলিয়ে দিল। সাথে সাথে তীব্র ব্যথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শুধু ব্যথা না, অপমান আর নিজের ওপর ঘৃণা সব মিলিয়ে সে ভীষণ অসহায় বোধ করছে। রাত বাড়ছে, রাইমার জ্বর আসতে শুরু করেছে। শরীর গরম হয়ে উঠছে, বারবার কাঁপছে, কিন্তু কাউকে কিছু বলছে না। মা ডাকলে সাড়া দেয় না, শুধু কাঁথা মুড়ি দিয়ে পড়ে থাকে। এদিকে রায়ান সারাক্ষণ চিন্তা করছে, ওর মেয়েটার কি অবস্থা, এত কষ্ট দিয়ে সে কি ঠিক করেছে? রাত যখন গভীর হলো, রায়ান আর থাকতে পারল না। সে বাড়ির সবার অলক্ষ্যে বেরিয়ে পড়ল রাইমাদের বাড়ির উদ্দেশ্যে। রায়ান চুপি চুপি রাইমার জানালার কাছে গিয়ে উঁকি দিল। ভাগ্য ভালো, জানালা খোলা। ঘরের লাইট জ্বলছে। রাইমা বিছানায় শুয়ে আছে। রায়ান ধীরে ধীরে জানালার গ্রিল ধরে ডাকল, রাইমা, রাইমা। প্রথমে রাইমা শুনতে পেল না, আবার ডাকল, এবার একটু জোরে। রাইমা কষ্ট করে ঘুরে দেখে জানালার ওপাশে রায়ান। সে চমকে উঠল, এত রাতে এখানে? তারপরও দরজা খুলে যাওয়ার ভয়ে জানালার কাছে গেল। আপনি এখানে এত রাতে, কি হয়েছে? রাইমা ফিসফিস করে জিজ্ঞেস করল। তোর শরীর খারাপ হবে জানতাম। এই নে পেন কিলার, আর এই নে সেফটি পিল, নিয়ে রাখ, এক্ষুনি খেয়ে নে। রায়ান ব্যাগ থেকে ওষুধের প্যাকেট বার করে জানালা দিয়ে এগিয়ে দিল। রাইমা ওষুধের প্যাকেট দেখে একটু থমকে গেল, তারপর রায়ানের দিকে তাকালো। রায়ানের চোখে মায়া আর দুশ্চিন্তা দেখতে পেল। এই প্রথম ওর চোখে সেটা দেখল। আমার এসব চাই না, আপনি নিয়ে যান, আমি ঠিক হয়ে যাব। পাগলামি করিস না, শরীরের খেয়াল রাখ। এখন যা হয়েছে তার পরবর্তী যা করার দরকার সেটা করতে হবে। তুই আমার হয়ে গেছিস, এখন তোর দায়িত্ব আমার। রায়ানের গলায় এক ধরনের মালিকানার সুর ছিল। রাইমা কিছু বলার আগেই রায়ান বলল, ওষুধ না নিলে কিন্তু খুব খারাপ হবে, আমি সত্যি বলছি, নিয়ে রাখ, প্রয়োজনে পরে কথা বলবো, এখন তুই বিশ্রাম নে, আমি যাই। রায়ান চলে গেলে রাইমা ওষুধের প্যাকেট হাতে নিয়ে বিছানায় ফিরল। ওষুধ খেল, কিন্তু মন থেকে রায়ানের কথা মুছে যাচ্ছে না। তার ভাই আজ তার সঙ্গে যা করল, তাতে সে যেমন কষ্ট পেয়েছে তেমনি এক অদ্ভুত টানও অনুভব করছে। রায়ানের স্পর্শ, তার কথার সেই নেশা, সব মিলিয়ে তার মনটা দুলছে। রাত শেষ হলো, নতুন দিন এলো। রাইমার জ্বর বেড়ে গেল, কিন্তু বাবা মাকে কিছু বলল না। স্কুল কলেজ বন্ধ করে দিল। সারা দিন শুধু ঘুমোয় আর ভাবে। কয়েকদিন এভাবেই কাটল, কিন্তু রায়ান প্রতিদিনই কোনো না কোনোভাবে খোঁজ নেয়, কখনো ফোনে, কখনো বার্তায়। একসময় দেখা হলো তাদের, আবারও সেই একই আবেগ, একই পাগলামি, আবারও রায়ানের স্পর্শ, আবারও সেই নেশা। একটু একটু করে রাইমা রায়ানের প্রতি দুর্বল হয়ে পড়ল। রায়ানের স্পর্শ পাবার জন্য রাইমার মাঝেও এক ধরনের ব্যাকুলতা তৈরি হলো। তাদের এই অবৈধ মেলামেশা পরিবারের অনেকেই লক্ষ্য করলেও কেউ সন্দেহ করল না। সবাই ভাবল চাচাতো ভাই বোন, বেশ ভালোই বনিবনা হচ্ছে, কিন্তু কেউ জানত না তাদের সম্পর্কের গভীরে কী লুকিয়ে আছে। দিন যায়, মাস যায়, রাইমা আর রায়ানের এই সম্পর্ক এক গোপন অন্ধকারে এগিয়ে চলে। কিন্তু নিয়তি কি চিরকাল এমনই সুখ দেয়? রায়ানের মনে কখনো কখনো প্রশ্ন জাগে, সে কি ঠিক করছে? রাইমা তো তার বোন, রক্তের সম্পর্ক, কিন্তু তারপরও ওকে নিজের করে নেওয়ার যে নেশা, সেটা তাকে পাগল করে রাখে। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। একদিন দুপুরবেলা রাইমা বাড়িতে একা, সে কিছু কাজ করছিল। হঠাৎ তার বমি বমি ভাব হলো, বারবার বমি পাচ্ছে। ভাবল হয়তো পেট খারাপ হয়েছে, কিন্তু কয়েকদিন ধরে এমন হচ্ছে। সকালে ঘুম থেকে উঠলে গা গুলানো, মাথা ঘোরা। তার মনে একটু সন্দেহ হলো, না, তা কি সম্ভব? সেও তো নিয়মিত সেফটি পিল খাচ্ছে, কিন্তু তারপরও একটু ভয় হলো। পরের দিন সকালে রাইমা ঘর থেকে বেরিয়ে ফার্মেসিতে গেল। একটি প্রেগন্যান্সি টেস্ট কিট কিনে আনলো। নিজের ঘরে দরজা বন্ধ করে কাঁপা হাতে সেই কিট ব্যবহার করল। মিনিট কয়েক অপেক্ষা, তারপর রেজাল্ট দেখে চোখ কপালে উঠে গেল, পজিটিভ। রাইমা ভয়ে শঙ্কায় মহিনমান হয়ে গেল। সে গর্ভবতী, আর সেই সন্তানের পিতা তারই আপন চাচাতো ভাই রায়ান। কি করবে কিছুই বুঝতে পারছে না। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনেকক্ষণ বসে থেকে সে নিজেকে সামলে নিল। তারপর ফোন ধরল, একটু সময় নিয়ে রায়ানকে কল দিল।
রায়ান, জরুরি দেখা করতে হবে এখনই, প্লিজ চলে এসো, আমার বাসায় কেউ নেই। ফোনে রাইমার কণ্ঠ শুনেই রায়ান বুঝতে পারল সিরিয়াস কিছু হয়েছে। সে সঙ্গে সঙ্গে তৈরি হয়ে বেরিয়ে পড়ল। রাইমাদের বাড়িতে পৌঁছে দেখল রাইমা দরজা খুলে দাঁড়িয়ে, তার চেহারা ফ্যাকাশে। কি হয়েছে রাইমা, এত জরুরি কি? রায়ান ঘরে ঢুকতেই জিজ্ঞেস করল। রাইমা কোনো কথা না বলে রায়ানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। রায়ান কিছু বুঝতে না পেরে ওর মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদছিস কেন, কি হয়েছে বল? রায়ান, আমার খুব ভয় করছে, আমরা কি করব, আমি কি করব? কি হয়েছে স্পষ্ট করে বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি প্রেগনেন্ট, আজ টেস্ট করেছি, পজিটিভ। রায়ান যেন নিমিষে স্তব্ধ হয়ে গেল, তার চোখ মুহূর্তের জন্য বড় বড় হয়ে গেল। মানে আমি বাবা হতে চলেছি? রায়ানের কণ্ঠে প্রথমে বিস্ময়, তারপর এক ধরনের অদ্ভুত ভালো লাগা মিশে গেল। রাইমা কেঁদে কেঁদে বলল, তুমি যতটা স্বাভাবিক ভাবছ সবটা এত সহজ হবে না। বাবা মা কোনোদিন এই সম্পর্ক মানবে না, আমরা চাচাতো ভাই বোন, সমাজ আমাদের মানবে না। কি হবে আমার, কি হবে এই বাচ্চার? রায়ান রাইমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, শোন, তুই ভয় পিস না, আমি আছি তোর সঙ্গে। যাই হোক, আমরা একসঙ্গে লড়ব। এই সম্পর্ক তো আরও আগেই শুরু হয়েছে, এখন তো আর পিছু হটার উপায় নেই। তুই আমার, আমি তোর, এই বাচ্চা আমাদের। আমি কাউকে তোকে কষ্ট দিতে দেব না, বাবা মাকেও না। কিন্তু রায়ান, আমাদের সম্পর্ক তো সমাজ মানবে না, আমরা তো রক্তের সম্পর্ক। সমাজ কি বলবে সেটা বড় কথা না, বড় কথা হলো আমরা একে অপরকে কতটা চাই। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না সেটা তুই জানিস। তোর শরীরে আমার সন্তান, এটা আমার কাছে গর্বের। আমি তোকে বিয়ে করব রাইমা। শোন, আমি তোকে বিয়ে করব, সেটা পৃথিবীর সামনেই করব। রায়নের এই কথাগুলো রাইমার মনে কিছুটা শক্তি জোতালো। সে রায়নের বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগল। কিন্তু ঠিক তখনই ঘটল সেই অঘটন। রাইমার মা ঘরের বাইরে দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি কিছু আনতে এসেছিলেন, কিন্তু রাইমার ঘরের দরজা বন্ধ দেখে একটু সন্দেহ হয়েছিল। কাছে এসে উকি দিয়ে যা শুনলেন তাতে তিনি নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। তার মেয়ে এবং তার ভাইপোর মধ্যে এমন সম্পর্ক, আর তার মেয়ে গর্ভবতী। রাইমার মা প্রথমে রেগে গিয়ে দরজা ধাক্কা দিতে গিয়েও থেমে গেলেন। তিনি বুঝতে পারলেন এভাবে রেগে গেলে সমস্যার সমাধান হবে না। তিনি ধীরে ধীরে সরে গেলেন, তারপর অন্য ঘরে গিয়ে বসে ভাবতে লাগলেন। তিনি জানেন রাইমা একরোখা মানুষ, একবার কোনো সিদ্ধান্ত নিলে সেটা সে ছাড়ে না। আর এখন যখন ও রায়ানের বাচ্চার মা হতে চলেছে, তখন হয়তো তাদের বিয়ে দেওয়াই সঠিক সিদ্ধান্ত হবে। তাছাড়া রায়ানকে তো সে ছোটবেলা থেকে জানে, ভালো ছেলে, কাজকর্ম করেও ভালো। আর রাইমা আর রায়ানের বিয়ে হলে খারাপ কি? রক্তের সম্পর্ক হলেও চাচাতো ভাই বোনের বিয়ে আমাদের সমাজে অনেক জায়গায় হয়। রাইমার মা গভীরভাবে সবকিছু ভাবতে লাগলেন। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন উল্টো প্রতিক্রিয়া না দেখিয়ে বরং তাদের পাশে দাঁড়ানোই ভালো। তিনি চুপ করে রইলেন। রাইমা আর রায়ান বুঝতেও পারল না তাদের এই গোপন কথা আর গোপন নেই। কিছুক্ষণ পর রায়ান রাইমাকে ছেড়ে নিজের বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে দেখে তার বাবা মার সোফায় বসে কথা বলছেন। তাকে দেখেই তারা ডাকলেন, রায়ান, তুই একটু এদিকে আয়, তোর সঙ্গে আমাদের কিছু কথা আছে। রায়ান কিছুটা ঘাবড়ে গেল। মনে হলো বাবা মা কি কিছু জেনে ফেলেছেন। জি বাবা, কি কথা? রায়ানের বাবা হেসে বললেন, আমরা তোর বিয়ের কথা ভাবছি। তোর কি কাউকে পছন্দ হয়েছে? রায়ান বুঝতে পারল বাবা মা এখনও কিছু জানেন না। সে একটু সাহস করে বলল, হ্যাঁ বাবা, আমার একজনকে পছন্দ হয়েছে। কাকে? রায়ানের মা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন। রায়ান একটু থেমে গিয়ে দৃঢ় কণ্ঠে বলল, রাইমাকে। আমি রাইমাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। রায়ানের বাবা মা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। রায়ানের বাবা বললেন, বেশ তো, আমরাও তাই ভেবেছি। রাইমার বাবা মার সঙ্গেও কথা হয়েছে, তারা রাজি আছে, বিয়ে ঠিক হয়ে গেছে। রায়ান যেন স্বপ্ন দেখছে। এক মুহূর্তে তার সমস্ত দুশ্চিন্তা মিটে গেল। সে খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে নিজের ঘরে গিয়ে রাইমাকে ফোন করল। রাইমা, শুনেছিস? আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, বাবা মা সবাই রাজি। ফোনের ওপাশ থেকে রাইমার কণ্ঠ শুনে বোঝা গেল সেও যেন বেঁচে গেল। সত্যি রায়ান, আমি স্বপ্ন দেখছি না তো? নাহারে পাগলি, স্বপ্ন না, সত্যি। আমরা এখন থেকে সত্যি একে অপরের, আমাদের বাচ্চাটা নিরাপদ। রায়ান আর রাইমার জীবনের এই গল্প এখানেই শেষ হলো না, বরং নতুন করে শুরু হলো। দুটি পরিবার যখন ভালোবাসার পথের কাঁটা না হয়ে পাথেয় হয়ে দাঁড়ায়, তখন সেই ভালোবাসা চিরন্তন হয়ে ওঠে। রায়ান আর রাইমার ভালোবাসা আজ সমাজের কাছে নজির। তারা প্রমাণ করল ভালোবাসার কাছে সব বাধা ছোট। তবে এই সুখের শুরুতে কি কোনো অমাবস্যার আধার লুকিয়ে আছে?
রাইমার বয়ফ্রেন্ড কি এত সহজে ছেড়ে দেবে? রায়ানের বন্ধুরা কি এই সম্পর্ক মেনে নেবে? আর সমাজের চোখে কি সত্যি এত সহজে গ্রহণযোগ্য হয়ে যাবে তারা? নাকি আসছে আরও বড় কোনো পরীক্ষা? রায়ান আর রাইমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার খবর দুটি পরিবারই যেন আনন্দের বন্যা বয়ে আনল। রায়ানের বাবা মা বরযাত্রী তৈরিতে ব্যস্ত হয়ে পড়লেন। অন্যদিকে রাইমার বাড়িতেও চলছে তোড়জোড়। রাইমার মা নিজ হাতে মেয়ের বিয়ের শাড়ি আর গয়না ঠিক করছেন। কিন্তু রাইমার মনটা আজও অশান্ত। রায়ানকে তো সে পেয়েছে, কিন্তু তার অতীত কি তাকে তাড়া করবে না? সে কথা ভাবলে বুকটা কেঁপে ওঠে। বিয়ের দিন ঘনিয়ে আসছে, মাত্র 3 দিন বাকি। রাইমা তার রুমে বসে আছে। হঠাৎ তার মোবাইলে একটা মেসেজ নোটিফিকেশন এলো। মেসেজটা দেখে রাইমার চোখ কপালে উঠে গেল। মেসেজটা তার পুরনো বয়ফ্রেন্ড সাগরের। লেখা ছিল, শুনলাম তোর বিয়ে, খুব ভালো লাগছে জেনে, কিন্তু মনে রাখিস তোর সুখ বেশি দিন টিকবে না। আমার যা করার আমি করে ছাড়ব। তোর ভাই যতই বড় বোকা হোক, তোকে ছাড়ব না আমি। তোকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু তোর ওপর থেকে আমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। মেসেজ পড়ে রাইমার হাত কাঁপতে লাগল। সাগর যে কতটা নোংরাভাবে কথা বলতে পারে সেটা তার জানা। নেশাগ্রস্ত এই ছেলেটা যে কোনো মুহূর্তে কি করে বসে তার ঠিক নেই। সে ভয় পেয়ে যায়। কি করবে বুঝতে না পেরে সে রায়ানকে ফোন দেয়। ফোন ধরতেই রায়মা কাঁদো কাঁদো গলায় বলে, রায়ান, তুমি কি এখন আসতে পারবে? আমার খুব ভয় করছে। রায়ান চিন্তিত হয়ে পড়ে। কি হয়েছে রায়মা? তোর গলায় এত আতঙ্ক কেন? সাগর, মানে আমার পুরনো, ও মেসেজ করেছে। ও কি যেন একটা করবে বলে ধমক দিয়েছে। আমার খুব ভয় করছে রায়ান, তুমি একবার এসো প্লিজ। রায়ান রেগে আগুন হয়ে যায়। ও, সেই নেশাখোর? দেখ, তুই ভয় পাস না, আমি এক্ষুনি আসছি। ওর হিম্মত আছে তোকে কিছু করার? আমার রাইমাকে কেউ স্পর্শ করতে পারবে না, আমি বলে দিচ্ছি। রায়ান সঙ্গে সঙ্গে তৈরি হয়ে রাইমাদের বাড়ি চলে আসে। রাইমাকে ভীত সন্ত্রস্ত দেখে তার মাথায় রক্ত চড়ে যায়। সে রাইমাকে জড়িয়ে ধরে বলে, সব মেসেজটা দেখ, কি লিখেছে? রাইমা ফোন খুলে সাগরের মেসেজ দেখায়। মেসেজ পড়ে রায়ানের চোখে আগুন জ্বলে ওঠে। এই হতচ্ছাড়া, এক্ষুনি ওকে খুঁজে বের করতে হবে। ওকে বুঝিয়ে দিতে হবে আমার রাইমার সঙ্গে এমন সুরে কথা বলার ফল কি হয়। না রায়াল, প্লিজ তুমি ওর কাছে যেও না। ও নেশাগ্রস্ত, ওকে নিয়ে কোনো ঝামেলায় পড়বে না। আমাদের বিয়ে ঠিক আছে তাই না? ওকে উপেক্ষা করো, প্লিজ আমার কথা শোনো। রায়াম রাইমার দিকে তাকায়, তার চোখে অনুনয়। সে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। ঠিক আছে, তোর কথা শুনলাম, কিন্তু ও যদি আবার কোনো বাজে মেসেজ করে তাহলে কিন্তু আমি চুপ করে থাকব না। আমার সহ্য সীমার বাইরে চলে যাবে। হবে না, আমি আশা করছি ও বুঝবে। এখন আমাদের বিয়ে নিয়ে ভাবো, কয়েকদিন পরেই তো আমরা এক হব। রায়ান রাইমার কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, হ্যাঁ রে পাগলি, কয়েকদিন পরেই তোকে আমি বউ করে ঘরে তুলব। তারপর তোর প্রতিটা সুখ দুঃখের ভাগিদার হব আমি। কাউকে তোর দিকে তাকানোরও সাহস হবে না। রায়ানকে আশ্বস্ত করে রাইমা কিছুটা শান্ত হলেও তার মন থেকে সাগরের হুমকির কথা পুরোপুরি মুছে যায় না। সাগর যে কতটা প্রতিহিংসা পরায়ণ সেটা সে জানে। কয়েক মাস আগে ওর এক বন্ধুর সঙ্গে ঝামেলা করে ওকে ছুরিকাঘাত করেছিল। সেই মামলা এখনও চলছে। এমন লোক ছেড়ে দিয়ে কি সহজে যাবে? ভাবতেই তার বুক কাঁপে। তবে রায়ানের পাশে আছে এই ভরসায় সে বাকি দিনগুলো কাটিয়ে দেয়। বিয়ের দিন, শুভ সকাল। রায়নার বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই এসে ভিড় করেছে। রায়মাকে সাজানো হচ্ছে। লাল টুকটুকে বেনারসি শাড়ি, গায়ে হলুদের আভা, চোখে কাজল, হাতে মেহেদির রং। দেখে মনে হচ্ছে যেন কোনো পরী নেমে এসেছে ধরায়। রায়মার মাও আজ খুশিতে আত্মহারা। মেয়েকে এত সুন্দর দেখে তার চোখে জল জ্বলে আসে। মা, কি হয়েছে? কাঁদছ কেন আজকের দিনে? রায়মা মাকে জড়িয়ে ধরে বলে। উনি একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বিছানায় এলেন, শুয়ে পড়লেন। আমিও ওনার পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর উনি আমার হাতটা ধরে ফেললেন। উনি বললেন, তোমাকে একটা কথা বলি? আমি বললাম, বলুন। উনি বললেন, আমি জীবনে কখনো কারো কাছে কিছু চাইনি, কিন্তু তোমার কাছে চাই। তুমি কি আমাকে একটু জড়িয়ে ধরবে? এই কথা শুনে আমার চোখ ছলছল করে উঠল। এত বড় অহংকারী মানুষটা আজ আমার কাছে জড়িয়ে ধরার আবদার করছে। আমি ওনাকে জড়িয়ে ধরলাম। উনি আমার বুকে মাথা রেখে দিলেন, ছোট্ট বাচ্চার মতো। কিছুক্ষণ এভাবে শুয়ে রইলাম। তারপর উনি বললেন, আমি তোমাকে কষ্ট দিয়েছি জানি, কিন্তু তুমি কি আমাকে মাফ করে দেবে? আমি বললাম, হ্যাঁ। উনি আমার দিকে মুখ তুলে তাকালেন।
চোখে জল? উনি কি কাঁদছেন? আমি ওনার চোখের জল মুছে দিয়ে বললাম, আপনি কাঁদছেন? উনি বললেন, না কিছু না, শুধু অনেক দিন পর কাউকে কাছে পেলাম। আমি কিছু না বলে ওনার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। উনি চুপ করে শুয়ে রইলেন। কিছুক্ষণ পর ওনার নাক ডাকার শব্দ শুনতে পেলাম। আমার বুকের ওপর মাথা রেখেই ঘুমিয়ে পড়েছেন। আমি ভাবছি মানুষটা আসলে কতটা নিঃসঙ্গ ছিলেন। বাইরে থেকে এত কঠিন, এত অহংকারী, কিন্তু ভেতরে এতটাই নরম। আমার ভুল হয়েছে ওনাকে না বুঝার জন্য। ওনারও ভুল হয়েছে আমাকে না বোঝানোর জন্য। ঘুম আসার আগে আমি ভাবলাম কাল থেকে ওনার সাথে আরও ভালো ব্যবহার করব। ওনাকে বুঝতে চেষ্টা করব। ও আমাকে বুঝতে চেষ্টা করবে। হয়তো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সকালে ঘুম ভাঙল পাখির ডাকে। চোখ খুলে দেখি আমি এখনও ওনাকে জড়িয়ে ধরে আছি। উনি তখনও আমার বুকের ওপর মাথা রেখে ঘুমাচ্ছেন, খুব শান্তিতে ঘুমাচ্ছেন। ওনার মুখের দিকে তাকিয়ে দেখি ঘুমের মধ্যে ওনার মুখে একটু হাসি। কত সুন্দর দেখাচ্ছে ওনাকে। আমি ভাবতেই পারিনি এই মানুষটা এত সুন্দর। আমি ওনার কপালে একটা চুমু খেয়ে দিলাম। উনি ঘুমের ঘোরেই একটু নড়ে উঠলেন, তারপর আবার ঘুমিয়ে পড়লেন। আমি ধীরে ধীরে ওনাকে না জাগিয়েই উঠে পড়লাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। বেরিয়ে এসে দেখি উনি তখনও ঘুমাচ্ছেন। আমি চুপচাপ বিছানার পাশে বসলাম, ওনার ঘুম ভাঙার অপেক্ষায়। কিছুক্ষণ পর ওনার চোখ খুলল। আমাকে পাশে বসে থাকতে দেখে একটু অবাক হলেন, তারপর হাসলেন। সত্যিকারের একটা হাসি। এতদিন পর ওনার মুখে হাসি দেখলাম। উনি বললেন, কতক্ষণ ধরে বসে আছো? আমি বললাম, অনেকক্ষণ, আপনার ঘুম ভাঙার অপেক্ষায়। উনি উঠে বসলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, গতরাতে মানে আমি কি বলেছিলাম কিছু? আমি হেসে বললাম, বলেছিলেন, অনেক কিছু বলেছিলেন, সব মনে আছে? উনি একটু লজ্জা পেয়ে বললেন, কি বলেছিলাম? আমি বললাম, বলেছিলেন আপনি আমাকে জড়িয়ে ধরতে চান। আমি জড়িয়ে ধরেছিলাম। তারপর আপনি কেঁদেছিলেন। তারপর আমার বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। উনি মাথা নিচু করে ফেললেন, বললেন, আমি লজ্জা পাচ্ছি। আমি ওনার থুতনি ধরে ওনার মুখ তুলে বললাম, লজ্জা পাওয়ার কিছু নেই। আমি আপনার স্ত্রী, আপনার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারেন, এতে আমি খুশিই হয়েছি। উনি আমার দিকে তাকিয়ে বললেন, সত্যি? আমি বললাম, সত্যি। উনি আমাকে জড়িয়ে ধরলেন, অনেক শক্ত করে। তারপর কানে কানে বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি জানো? আমি অবাক হয়ে গেলাম, এত তাড়াতাড়ি ভালোবাসা? আমি বললাম, এত তাড়াতাড়ি? উনি বললেন, তাড়াতাড়ি না, প্রথম দেখাতেই তোমাকে পছন্দ হয়ে গিয়েছিল, তাই তো বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু বিয়ের দিন তুমি কাঁদছিলে দেখে আমার খুব রাগ হয়েছিল। ভেবেছিলাম তুমি আমাকে চাও না, তাই আমি খারাপ ব্যবহার করেছিলাম। কিন্তু আসলে আমি জানতাম না কিভাবে তোমাকে বোঝাবো। আমি ওনার কথা শুনে অবাক, এতদিন ধরে ওনার মনে এত কিছু চলছিল। হঠাৎ দরজায় টকটক, পিচ্চির গলা, বউ উঠেছ, দরজা খোলো। উনি বিরক্ত হয়ে বললেন, এই পিচ্চিটা না একটু শান্তি নেই। আমি হেসে দরজা খুলে দিলাম। পিচ্চি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল, বলল, বউ সকাল সকাল তোমাকে মিস করছিলাম, তুমি আমার রুমে এলে না কেন কাল? আমি বললাম, কাল রাতে এখানে ছিলাম। ভুলে যাব? তোকে নিয়ে ভুলে যাব? বলতে এত সহজ না রাইমা। আমি তোকে ছেড়ে দেব না। যেদিন চাইব সেদিন তোকে আমর করে নেব। সাগর রাইমার হাত ধরে টান দেয়। রাইমা চিৎকার করে ওঠে, ছাড় আমায়, নইলে পুলিশ ডাকব। ঠিক তখনই পেছন থেকে কে একজন এসে সাগরকে ধাক্কা মারে। রায়ান। রায়ান অফিস থেকে ফেরার পথে এই পথ দিয়ে আসছিল। দূর থেকে রাইমাকে সাগরের সঙ্গে দেখে সে দৌড়ে এসেছে। হাত ছাড় ওর গা থেকে। রায়ান গর্জে ওঠে। সাগর রায়ানের সামনে দাঁড়িয়ে, তার চোখে বিদ্বেষ। ও হে নয়া দম্পতি, কি অবস্থা? তোমাদের সুখের সংসার দেখে আমার ইচ্ছে করে এই সুখ ভেঙে দিই। তুই কিচ্ছু করতে পারবি না। আমার রাইমা আমার স্ত্রী, তোকে ওর কাছে আসতে দেব না। এখনই এখান থেকে না গেলে আজ তোকে পুলিশের হাতে তুলে দেব। পুলিশের নাম শুনে সাগর একটু থমকে যায়। তার ওপর আগেই একাধিক মামলা আছে। সে চট করে একটা হুঁশিয়ারি ছুড়ে দেয়, ঠিক আছে, আজ যাচ্ছি, কিন্তু মনে রাখিস এটা শেষ নয়। তোদের সুখ বেশি দিন টিকবে না। সাগর চলে গেলে রায়ান রাইমাকে জড়িয়ে ধরে। তোর কোনো ক্ষতি করেনি তো? ও কি কিছু করেছে? না, তুমি সময় মতো চলে এসেছো বলে বাঁচলাম, কিন্তু রায়ান, ও তো আমাদের ছেড়ে দেবে না বলে হুমকি দিয়ে গেল। চিন্তা করিস না, আমি ওর সব খবর নেব।
ও তোদের আর কিচ্ছু করতে পারবে না, চল বাড়ি চল। বাড়ি ফিরে রায়ান খুব চিন্তিত হয়ে পড়ে। সেভাবে এই সাগরকে কোনোভাবে থামাতে না পারলে রাইমা নিরাপদ নয়। তাই সে তার কয়েকজন বন্ধুকে ফোন দেয়। ওরা সবাই মিলে সাগরকে একটা শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু সাগরও কম নয়, নেশাগ্রস্ত হলেও সে খুব চালাক। সে জানে এখন রায়ান খুব সতর্ক, তাই আপাতত সে চুপ থাকে। কিন্তু মনে মনে সে প্রতিজ্ঞা করে একদিন না একদিন ওদের সুখ ভাঙবেই। অন্যদিকে রাইমা শারীরিকভাবে দুর্বল হতে লাগল। প্রেগন্যান্সির কারণে তার বমি বমি ভাব বাড়ছে, শরীরে ক্লান্তি লেগেই আছে। রায়ান খুব সাবধানে তার দেখভাল করছে, ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাওয়াচ্ছে। কিন্তু রাইমার মনে একটা চাপা দুশ্চিন্তা কাজ করছে। সাগরকে নিয়ে তার ভীতি দূর হচ্ছে না। 1 মাস কেটে গেল। রাইমা এখন 3 মাসের গর্ভবতী। আজ ডাক্তারের চেকআপ। রায়ান তাকে নিয়ে হাসপাতালে গেল। ডাক্তার সাহেব খুব ভালো মানুষ। তিনি আল্ট্রাসনোগ্রাম করিয়ে বললেন, বেবি সম্পূর্ণ সুস্থ, কংগ্রাচুলেশনস, আপনারা সুস্থ সন্তানের পিতামাতা হতে চলেছেন। তবে কিছু টেস্ট করাতে হবে, একটা রক্ত পরীক্ষা আর একটা জেনেটিক টেস্ট, এটা বাধ্যতামূলক। আগামীকাল এসে রিপোর্ট নিয়ে যাবেন। রায়ান আর রাইমা খুশিতে আত্মহারা। বাড়ি ফিরে দুজন মিলে বাচ্চার নাম নিয়ে আলোচনা করতে লাগলো। কি নাম রাখা হবে, ছেলে হলে কি হবে, মেয়ে হলে কি হবে, এসব নিয়েই তাদের দিন কেটে যেতে লাগলো। পরের দিন রায়ান হাসপাতালে যায় রিপোর্ট আনতে। ডাক্তার সাহেব রিপোর্ট দেখে একটু থমকে গেলেন। রায়ান তার টের পেয়ে যায়। কি হয়েছে ডাক্তার, কোনো সমস্যা? ডাক্তার সাহেব চশমাটা এঁটে নিয়ে বললেন, বেটা, একটা কথা বলবো, কিন্তু তুমি কিন্তু ভয় পেও না। রিপোর্টে কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। জেনেটিক টেস্টে কিছু ক্রোমোজোমাল সমস্যা ধরা পড়েছে। এটা বাচ্চার উপর প্রভাব ফেলতে পারে, তবে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, আরও কিছু টেস্ট করতে হবে। রায়ানের মাথায় যেন বাজ পড়ে। তার সামনে অন্ধকার নেমে আসে। সে কাঁপা কাঁপা গলায় বলে, মানে বাচ্চা, আমাদের বাচ্চা ঠিক নেই? এখনই বলা যাচ্ছে না, কিছু টেস্টের ফল আসতে সময় লাগবে। কিন্তু একটা কথা মনে রাখবে, এমনিতেও চাচাতো ভাই বোনের মধ্যে বাচ্চা হলে অনেক সময় জেনেটিক সমস্যা হয়, সেটা আপনাদেরও হতে পারে। তবে এখনই দুশ্চিন্তার কিচ্ছু নেই, সব রিপোর্ট এলে তবেই নিশ্চিত করে বলা যাবে। রায়ান কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে, তারপর ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। আকাশটা যেন তার মাথায় ভেঙে পড়ছে। সে রাইমাকে কি বলবে? ও এত নরম, এত আবেগী, ও এই কথা শুনলে ভেঙে পড়বে। রায়ান অনেকক্ষণ রাস্তায় পায়চারা করে, তারপর ঠিক করে সে রাইমাকে পুরো সত্যি বলবে না, বরং তাকে আশ্বস্ত করবে যে সব ঠিক আছে। রায়ান বাড়ি ফিরে রাইমাকে জড়িয়ে ধরে। রাইমা প্রশ্ন করে, কি বলল ডাক্তার, রিপোর্ট ভালো তো? সব ভালো, কিছু অসুবিধে নেই, শুধু আরও কিছু টেস্ট করতে হবে, নিয়মিত চেকআপ চলবে। ডাক্তার বলেছেন বাচ্চা একদম সুস্থ। রাইমা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আল্লাহর রহমতে, আমি খুব ভয় পেয়েছিলাম। রায়ান হাসার চেষ্টা করে, কিন্তু তার মনটা খুব খারাপ। সে জানে এখন থেকে বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে তাদের। রাইমাকে আরও বেশি যত্ন নিতে হবে, আরও বেশি ভালোবাসতে হবে। সন্ধ্যার দিকে রায়ান বাইরে বেরিয়েছিল কিছু কাজে। ফেরার পথে আবারও তার দেখা হয় সাগরের সঙ্গে। সাগর এবারও মাতাল। তাকে দেখেই রায়ান আগুন হয়ে যায়। সে সাগরের কলার ধরে বলে, তুই কেন এখনও আমাদের পিছনে লেগে আছিস? তোকে কতবার বলেছি, রাইমা এখন আমার স্ত্রী, তুই তার জীবন থেকে বেরিয়ে যা। সাগর হো হো করে হাসে, তোকে একবার বলিনি এটা শেষ নয়? আমি জানি তোর সুখ বেশি দিন টিকবে না। আর এখন তো বাচ্চা নিয়েও সমস্যা হয়েছে শুনলাম। জেনেটিক টেস্টে সমস্যা ধরেছে নাকি? মনে আছে তো, তুই আর রাইমা তো চাচাতো ভাই বোন, তোদের বাচ্চা তো স্বাভাবিক হবে না। সাগরের কথা শুনে রায়ান হতভম্ব হয়ে যায়। এত গোপন কথাও জানল কি করে? হাসপাতালের কোনো নার্সের মাধ্যমে, নাকি কেউ ফাঁস করে দিয়েছে? তুই কি বলছিস? তুই কিভাবে জানলি? সবই জানি, আমি সব খবর রাখি। তোদের পিছনে আমি নজর রাখি। তোদের ভালোবাসার ফল যে কতটা তিক্ত হবে তা খুব শিগগিরই দেখতে পাবি। আর তোর রাইমার প্রতি আমার লালসা শেষ হয়নি, ওকে একদিন আমি আমার করে নেবই। এবার আর রায়ান নিজেকে ধরে রাখতে পারল না। সে সাগরকে সজোরে ঘুষি মারল। সাগর নিচে পড়ে গেল। রায়ান তাকে আরও মারতে গিয়ে পিছন থেকে কেউ তাকে ধরে ফেলে। পুলিশ, কেউ পুলিশে খবর দিয়েছিল। সাগর নিচে পড়ে কাতরাতে লাগল। পুলিশ রায়ানকে ধরে নিয়ে গেল থানায়। ওদিকে রাইমা বাড়িতে অপেক্ষা করছে। রায়ান এত রাত করেও এলো না কেন? সে বারবার ফোন করছে, কিন্তু ফোন বন্ধ। অবশেষে রায়ানের বাবার ফোন আসে। তিনি জানান রায়ান পুলিশের হেফাজতে আছে। মারামারির মামলা দায়ের করেছে সাগর। এ কথা শুনে রাইমা জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে রায়ান জামিনে মুক্তি পায়,
কিন্তু তার বিরুদ্ধে সাগর গুরুতর অভিযোগ দায়ের করেছে, হত্যা চেষ্টা পর্যন্ত। যদিও সেটা মিথ্যে, কিন্তু সাগরের আগের রেকর্ডের কারণে পুলিশ তাকে গুরুত্ব দিচ্ছে না, বরং রায়ানের বিরুদ্ধেই মামলা রুজু করা হয়েছে। রাইমা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। তার গর্ভের সন্তানের জন্য টেনশন, স্বামীর জন্য টেনশন, আর সাগরের ভয়, সব মিলিয়ে সে নিঃস্ব হয়ে গেছে। রায়ান ফিরে এসে তাকে জড়িয়ে ধরে। দুঃখিত রাইমা, আমি তোকে কষ্ট দিয়েছি, কিন্তু ওকে আমি মারিনি, ও মিথ্যে বলেছে। জানি রায়ান, তুমি কখনো সেটা করবে না, কিন্তু এখন কি হবে? ও তো আমাদের ছেড়ে দেবে না। দেখ, আমি ওর বিরুদ্ধে থানায় অভিযোগ দেব। ও তোকে নানাভাবে হেনস্থা করেছে, ওকে গ্রেফতার করানো সম্ভব, তুই ভয় পাস না। কিন্তু ঘটনা উল্টো হলো। সাগর আগেই থানায় রায়ানের বিরুদ্ধে এফআইআর করেছিল। এখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ল। উল্টো রায়ানের জামিন কঠিন হয়ে পড়ল। আদালত তাকে আগামী 2 সপ্তাহের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল। রায়ান হতভম্ব। সে জেল খাটবে? এত বড় অন্যায়! সে কিছু করেনি, কিন্তু আইনের কাছে তার কোনো কথা চলল না। রায়ানকে নিয়ে যাওয়া হলো জেলে। রাইমা এখন একা, স্বামী নেই, পাশে কেউ নেই, শুধু সাগরের ভয় আর অসুস্থ শরীর নিয়ে সে দিন কাটাচ্ছে। তার বাবা মা খুব চিন্তিত, কিন্তু কিছুই করার নেই। ডাক্তারের কাছে নিয়ে যেতে চান, কিন্তু টাকার অভাবে সম্ভব হচ্ছে না। রায়ানের বাবা মা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সাগর এমন একটা মহল তৈরি করে ফেলেছে যেখানে রায়ানের মুক্তি পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। দিন কাটতে লাগলো। রাইমার শরীর আরও খারাপের দিকে যাচ্ছে। তার পেটে ব্যথা উঠছে। ডাক্তার বলেছেন প্রেগন্যান্সির জটিলতা দেখা দিয়েছে, বাচ্চা নিয়ে বড় ধরনের সমস্যা হতে পারে। রাইমা একা একা রায়ানের জন্য অপেক্ষা করে। প্রতিদিন জেলে চিঠি লেখে, রায়ানও চিঠি পাঠায়, কিন্তু সাগর এখনও চুপ করে নেই। সে রাইমাকে প্রতিদিন মেসেজ দেয়, ভয় দেখায়, জানলা দিয়ে উকি দেয়। রাইমা ভয়ে কাঁপে। একদিন রাতে ঘুমের মধ্যে রাইমার প্রচণ্ড পেটে ব্যথা উঠল। সে চিৎকার করলে তার বাবা মা ছুটে আসে। দেখে রাইমার শার্টের রক্ত লেগেছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার পরীক্ষা করে জানান বাচ্চা বাঁচানো মুশকিল। মায়ের জীবন বাঁচাতে গেলে বাচ্চা ফেলে দিতে হতে পারে। রাইমা কাঁদতে কাঁদতে বলে, না, আমার বাচ্চা বাঁচান, আমার রায়ানের সন্তান, এছাড়া আমার কিছুই নেই। ডাক্তার চিকিৎসা শুরু করেন, কিন্তু পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। রাইমা হাসপাতালের বিছানায় পড়ে আছে, পাশে বসে আছে তার মা। রায়ান জেলে, খবর পেয়ে ছটফট করছে, কিন্তু বের হতে পারছে না। সাগর এই খবর পেয়ে খুব খুশি। ওর পরিকল্পনা সফল হচ্ছে। সে রাইমাকে শেষ করে দিতে চায়, কিন্তু তার আগে সে রাইমাকে নিজের করে নিতে চায়। তাই একদিন রাতে সাগর হাসপাতালে ঢুকে পড়ে। রাইমা একা, ঘুমের মধ্যে। সাগর ধীরে ধীরে রাইমার ঘরে প্রবেশ করে। তার কপট হাসি দেখে ঘরের পরিবেশ যেন থমকে যায়। ওঠ রাইমা, আজ তোকে নিয়ে যাব। তোর স্বামী জেলে, কেউ তোকে বাঁচাতে আসবে না। রাইমা ঘুম ভেঙে সাগরকে দেখে চিৎকার করতে যায়, কিন্তু সাগর তার মুখ চেপে ধরে। রাইমা ছটফট করতে থাকে। ঠিক তখনই পেছন থেকে কে একজন সাগরকে ধরে ফেলে। রায়ানের বন্ধু শুভ। সে আগে থেকেই সাগরকে সন্দেহ করছিল। সে রাতে টহল দিচ্ছিল। সাগরকে দেখে সাথে সাথে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সাগরকে গ্রেপ্তার করে। এবার তার বিরুদ্ধে হত্যা চেষ্টা আর ধর্ষণ চেষ্টার মামলা হবে। রাইমা বেঁচে গেল, কিন্তু তার অবস্থা ভালো না। ডাক্তার জানান বাচ্চা বাঁচানোর চেষ্টা চলছে, কিন্তু রাইমার দুর্বল শরীর তা সহ্য করতে পারছে না। সিজার করার প্রয়োজন হতে পারে। এদিকে রায়ান জামিনের জন্য আবেদন করেছে। রায়ানের বন্ধু শুভ সাগরের বিরুদ্ধে সব প্রমাণ পুলিশে দিয়েছে। সাগরের ফোনের কল লিস্ট, মেসেজের স্ক্রিনশট, সব কিছু। পুলিশ এখন সাগরকে জিজ্ঞাসাবাদ করছে। ধীরে ধীরে সত্য বেরিয়ে আসছে। সাগরই নানাভাবে রায়ানের বিরুদ্ধে মিথ্যে মামলা করিয়েছিল। সেই হাসপাতালের এক নার্সকে ঘুষ দিয়ে রাইমার মেডিকেল রিপোর্ট চুরি করিয়েছিল। এমনকি জেনেটিক টেস্টের ফলাফল নিয়ে গুজব ছড়িয়েছিল। পুলিশের কাছে সব তথ্য জমা পড়লে রায়ানের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হয় এবং সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। রায়ান জামিনে মুক্তি পায়। সে ছুটে আসে হাসপাতালে। রাইমাকে দেখে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। রাইমা রায়ানকে দেখে ফিকে হাসে। তুমি এসে গেছো? এসে গেছি রাইমা, তোকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। সব মিটে গেছে। সাগর জেলে, ও আর আমাদের কষ্ট দিতে পারবে না।
ঠিক তখনই নার্স এসে জানায় রাইমার ডেলিভারি করাতে হবে, এখনই অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে। রাইয়ান হতভম্ব, সে রাইমার হাত ধরে। ভয় পাস না, আমি এখানেই আছি, আল্লাহর ওপর ভরসা রাখ, সব ভালো হবে। রাইমাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। রাইয়ান বাইরে পায়চারি করতে থাকে, সময় যেন থেমে গেছে। সে বারবার আল্লাহর কাছে দোয়া করে। তার বাবা মা, রাইমার বাবা মা সবাই বসে আছে। ঘণ্টা দুয়েক পর দরজা খুলে ডাক্তার বেরিয়ে আসেন। ডাক্তার মুখে মাস্ক পরে হাসি মুখে বলেন, কংগ্রাচুলেশনস, আপনারা একটি ফুটফুটে মেয়ের বাবা মা হলেন। মা এবং মেয়ে উভয়েই সুস্থ। রায়ান যেন আকাশ থেকে খুশির পরই নেমে এসেছে। সে ডাক্তারের পায়ে পড়ে যায়, তারপর দৌড়ে রাইমার কাছে যায়। রাইমা বিছানায় শুয়ে, কোলে তার নবজাতিকা মেয়ে। তাকে দেখে রায়ানের চোখের জল আর থামে না। রাইমা, ও আমার মেয়ে, ও আমাদের মেয়ে। হ্যাঁ রায়ান, আমাদের মেয়ে, দেখতে ঠিক তোমার মতো। রায়ান মেয়েকে কোলে নিয়ে চোখের জলে ভিজিয়ে দেয়। এত কষ্ট, এত লড়াইয়ের পর আজ তারা সত্যিই সুখী। তাদের ভালোবাসার ফল আজ তাদের হাতে। রায়ান মেয়ের কপালে চুমু খেয়ে বলে, ওর নাম রাখব জান্নাত। জান্নাতের টুকরো আমাদের মেয়ে। রাইমা হেসে ওঠে, সুন্দর নাম, জান্নাত, ঠিক আছে। জান্নাতের জন্মের পর রায়ান আর রাইমার জীবন বদলে যায়। তাদের সংসারে সুখের বন্যা বয়ে যায়। রায়ান এখন আরও বেশি যত্নশীল, রাইমা আরও বেশি ভালোবাসায় ভরপুর। জান্নাত তাদের জীবনে আলো এনে দিয়েছে। কিন্তু জীবনের গল্প কি এত সহজে শেষ হয়? সাগর জেলে থাকলেও তার প্রতিহিংসা কি থেমেছে? না, জেলের ভেতর থেকে সে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। রায়নকে বারবার চিঠি দিয়ে হুমকি দিচ্ছে। কিন্তু এবার রায়ন আর ভয় পায় না। সে জানে আল্লাহ তাদের পাশে আছেন। 1 বছর কেটে গেল। জান্নাত এখন হাঁটতে শিখেছে। তার ছোট ছোট পা ফেলে ঘুরে বেড়ায়। রায়ন আর রাইমা তাকে নিয়ে ব্যস্ত। একদিন সন্ধ্যায় বাসায় বসে আছে তারা। হঠাৎ দরজায় টেলিফোন বেজে উঠল। রায়ন ফোন ধরল। ওপাশ থেকে বলা হলো, সাগর জেল থেকে পালিয়ে গেছে, সাবধান, সে তোমাদের খুঁজছে। রায়ন স্তব্ধ হয়ে যায়। সে কি তবে আবার শুরু হবে সেই আতঙ্ক? সে রাইমার দিকে তাকায়। রাইমা কিছু বুঝতে পারে। তার চোখে প্রশ্ন। রায়ন কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সব ঠিক থাকবে রাইমা, আল্লাহ আমাদের রক্ষা করবেন। আমরা এবারও লড়ব, জান্নাতের জন্য, আমাদের ভালোবাসার জন্য। তারা কি সাগরকে আবার হারাতে পারবে, নাকি এবার সে আরও বড় কোনো ক্ষতি করে বসবে? জান্নাতের ভবিষ্যৎ কি নিরাপদ? রায়ন ফোন রেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত দুটো কাঁপছে। সাগর জেল থেকে পালিয়েছে। এই খবরটা তার জন্য ছিল বজ্রপাতের মতো। সে ফিরে তাকালো রাইমার দিকে। রাইমা জান্নাতকে কোলে নিয়ে দাঁড়িয়ে, তার চোখে আতঙ্ক। রায়ন কিছু বলার আগেই রাইমা প্রশ্ন করল, কি হয়েছে রায়ন, তুমি এত ফ্যাকাশে হয়ে গেলে কেন? কে ফোন করেছিল? রায়ন ধীর পায়ে রাইমার কাছে গেল। জান্নাতকে একটু আদর করে তারপর রাইমার হাত ধরে বসালো। গভীর শ্বাস নিয়ে বলল, রাইমা শোন, একটা খারাপ খবর আছে। সাগর, ও জেল থেকে পালিয়ে গেছে। রাইমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। সে যেন মূর্তির মতো হয়ে গেল। তার হাত থেকে জান্নাত প্রায় পড়েই যাচ্ছিল। রাইম দ্রুত জান্নাতকে ধরে নিয়ে এলো। রাইমা কাঁপা কাঁপা গলায় বলল, মানে ও পালিয়েছে? ও আবার আসবে? ও আবার আমাদের ক্ষতি করতে চাইবে? চুপ করো, প্লিজ চুপ করো, তুই ভয় পাস না, আমি আছি তোর সঙ্গে, আমরা সবাই আছি, ও কিছু করতে পারবে না। কিন্তু রায়নের কথায় রাইমার ভয়ে দূর হলো না। সে জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। রায়ন তার মাথায় হাত বুলিয়ে দিল। তার নিজের মনেও তখন হাজারো দুশ্চিন্তা। সাগর যে কি করতে পারে সেটা সে জানে। ও পাগল, নেশাগ্রস্ত আর প্রতিহিংসা পরায়ণ। ওকে ঠেকানো খুব কঠিন। সারা রাত জেগে কাটল রায়নের। সে বারবার পুলিশকে ফোন করছে, খবর নিচ্ছে। পুলিশ জানিয়েছে সাগরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করা হবে খুব তাড়াতাড়ি। কিন্তু রায়নের মন সন্তুষ্ট নয়। পুলিশ এত সহজে কি তাকে ধরতে পারবে? সাগর অনেক চালাক, সে হয়তো দেশ ছেড়েও পালিয়ে যেতে পারে। পরের দিন সকালে রায়ন ঠিক করল সে নিজেই সাগরকে খুঁজে বের করবে। তার কয়েকজন বন্ধু আছে যারা এই শহরের আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে জানে। তাদের সাহায্য নেওয়া যেতে পারে। সে তার বন্ধু শুভকে ফোন করল। শুভ,
তুই কি সাগর সম্পর্কে কিছু জানতে পেরেছিস? ও কোথায় লুকিয়ে থাকতে পারে? ভাই, আমি খোঁজ নিচ্ছি। শোনা যাচ্ছে ও এই শহরেরই কোনো এক জায়গায় লুকিয়ে আছে, কিন্তু ও খুব সাবধান। ওকে সহজে খুঁজে পাওয়া যাবে না। তোর চেষ্টা চালিয়ে যা। ওকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে হবে। ওর জন্য রাইমা আর জান্নাত নিরাপদ নয়। বুঝেছি ভাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। রায়ন ফোন রাখল, তারপর জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। আকাশে কালো মেঘ জমছে, মনে হচ্ছে ঝড় আসছে। আর এই ঝড় শুধু আকাশের নয়, তার জীবনেও। দিন কয়েক কেটে গেল, কোনো খবর নেই সাগরের। রায়ন দিন রাত এক করে ফেলেছে, অফিস ছেড়ে দিয়েছে, সব সময় বাড়িতে পাহারা দেয়, জানালা দরজা বন্ধ রাখে। রাইমাকে বাইরে যেতে মানা করে দিয়েছে, কিন্তু তবুও তার মন বলে কিছু একটা ঘটবে, সাগর চুপ করে থাকবে না। একদিন দুপুরে রায়ন বাথরুমে গিয়েছিল, আর রাইমা জান্নাতকে নিয়ে ঘরের মধ্যে বসে আছে। হঠাৎ দরজায় টান পড়ল। রাইমা ভাবল রায়ন দরজা খুলবে, কিন্তু না, রায়ন তো বাথরুমে। সে ধীরে ধীরে দরজার কাছে গেল, জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখে কে একজন দাঁড়িয়ে। তাকে চেনা গেল না। রাইমা প্রশ্ন করল, কে? ওপাশ থেকে জবাব এলো, ম্যাডাম, আমি পিৎজা দিয়েছি অর্ডার, খুলবেন প্লিজ। পিৎজা? রায়ান তো কোনো পিৎজা অর্ডার করেনি। রাইমা সন্দেহ করে। সে বলে, আমি কোনো পিৎজা অর্ডার করিনি, আপনি ভুল বাড়িতে এসেছেন। ঠিক তখনই লোকটা মুখ থেকে কাপড় খুলে ফেলল। সাগর! রাইমা চিৎকার করে উঠল। সাগর দরজা ভাঙার চেষ্টা করছে। রাইমা জান্নাতকে নিয়ে দৌড়ে ভিতরে গেল, চিৎকার করতে লাগল, রায়ান, রায়ান, সাগর, সাগর এসে গেছে। রায়ান বাথরুম থেকে বেরিয়ে দৌড়ে এলো। সে রাইমাকে পিছনে ঠেলে দিয়ে নিজে দরজার কাছে গেল। সাগর তখনও দরজা ভাঙার চেষ্টা করছে। রায়ান চিৎকার করে বলল, সাগর, তুই এখানে কি করছিস? পুলিশ ডাকবো এক্ষুনি। পুলিশ ডাকবি? ডাক, কিন্তু তার আগে আমি তোর বউকে নিয়ে যাব। আমার ওপর যা অত্যাচার করলি তার প্রতিশোধ নেব আজ। রায়ান বুঝতে পারল পরিস্থিতি খুব খারাপ। সে রাইমাকে বলল, পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড় তুই, আর জান্নাত, দ্রুত, আমি ওকে আটকাচ্ছি। কিন্তু তুমি? আমি ঠিক আছি, তুই যা, দ্রুত যা। রাইমা কাঁদতে কাঁদতে জান্নাতকে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। সে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিল। সেখান থেকে পুলিশে ফোন করল। রায়ান সাগরকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু সাগর পাগলের মতো দরজা ভাঙছে। একসময় দরজা ভেঙে পড়ল। সাগর ভেতরে ঢুকে পড়ল, তার হাতে একটা চাপাতি। রায়ান দেখে বুঝতে পারল সাগর আজ তাকে মারতে এসেছে। রায়ান, আজ তোর শেষ দিন। তুই আমার জীবন নষ্ট করেছিস, রাইমাকে কেড়ে নিয়েছিস, আর আজ তোকে খতম করে দেব। সাগর, তুই পাগল হয়েছিস? পুলিশ আসছে, তুই ধরা পড়বি, এক্ষুনি পালিয়ে যা। পালাবো না, আগে তোকে শেষ করব। সাগর চাপাতি নিয়ে রায়ানের দিকে এগিয়ে গেল। রায়ান ঘরের মধ্যে যা পেল তাই দিয়ে আত্মরক্ষার চেষ্টা করল। একটা টেবিল তুলে নিল। সাগর চাপাতি দিয়ে কোপাতে লাগল। টেবিলের কাঠ ছিটকে গেল। এক পর্যায়ে টেবিলটা ভেঙে গেল। রায়ান পড়ে গেল। সাগর তার ওপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক তখনই পুলিশ এসে পড়ল। রাইমা ফোন করার পর পুলিশ দ্রুত চলে এসেছিল। তারা সাগরকে ঘেরাও করল। সাগর রায়ানের গলা চেপে ধরে চিৎকার করে বলল, কেউ এগিয়ে এসো না, নইলে এদের স্বামীকে মেরে ফেলব। পুলিশ অফিসার বললেন, সাগর, তুমি ঘেরাও হয়ে গেছ, ছেড়ে দাও ওকে, তাহলে তোমার সাজা কম হবে। সাজা? আমি জেল খাটতে চাই না, আমি ওকে মেরে ফেলব। ঠিক তখনই পেছন থেকে শুভ এসে সাগরকে একটা ঘুষি মারল। শুভ সুযোগ বুঝে লুকিয়েছিল। সাগর অজ্ঞান হয়ে পড়ে গেল। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলল। এবার আর পালানোর উপায় নেই সাগরের। রায়ানকে উদ্ধার করা গেল। তার গলায় আঘাত লেগেছে, হাতে কাটা আছে, কিন্তু বেঁচে গেছে। রাইমা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। জান্নাত কাঁদছে। রায়ান তাদের দুজনকে বুকে নিয়ে নেয়। বেঁচে গেছি রাইমা, তোদের জন্য বেঁচে গেছি। পুলিশ সাগরকে নিয়ে গেল। এবার তাকে আরও কঠিন সাজা দেওয়া হবে। ধর্ষণ চেষ্টা, হত্যা চেষ্টা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, কত কি মামলা। ও হয়তো আর কখনো জেল থেকে বেরোতে পারবে না। সেদিনের পর রায়ান আর রাইমার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। জান্নাত বড় হচ্ছে, তাদের সংসারে ফিরে এলো সুখ। কিন্তু অভিজ্ঞতা তাদের শিখিয়েছে জীবন সবসময় সহজ নয়, সুখ ধরে রাখতে হয়, লড়াই করে। একদিন সন্ধ্যায় বারান্দায় বসে আছে রায়ান আর রাইমা। জান্নাত তাদের কোলে খেলছে। রায়ান রাইমার হাত ধরে বলল, জানিস রাইমা, ওই দিন যদি তুই না থাকতিস আমি হয়তো বাঁচতাম না। তুই পুলিশে ফোন না করলে কি হতো? তুমি আমার জীবন রাইমা, না শুধু, তুমি আমার প্রাণ। তোমাকে ছাড়া আমি ভাবতেই পারি না।
জান্নাতের জন্য, আমাদের ভালোবাসার জন্য আমি বেঁচে গেছি। রাইমা রায়ানের বুকে মাথা রাখল। জান্নাত তাদের দেখে হাসছে। সন্ধ্যার আলো তাদের মুখে পড়েছে, মনে হচ্ছে যেন চিত্রপট। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! তাদের এই সুখ কি আরও একবার ভাঙার অপেক্ষায় আছে? কয়েক মাস পর আবার খবর আসে, সাগর জেল থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ধরা পড়েছে। কিন্তু তার সঙ্গে আরও কয়েকজন সাজাপ্রাপ্ত আসামি পালিয়েছে। পুলিশ তাদের খুঁজছে। রায়ান আবার চিন্তিত, সাগর কি আবারও তাদের জীবন ধ্বংস করতে চাইবে? শুভ এসে রায়ানকে বলল, ভাই, সাগর আবারও পালানোর চেষ্টা করেছিল, কিন্তু এবারও পালাতে পারেনি। ওকে কড়া পাহারায় রাখা হয়েছে। তবে ওর সঙ্গে যারা পালিয়েছে তাদের মধ্যে একজন খুব বিপজ্জনক। ও সাগরের বন্ধু। ও হয়তো সাগরের হয়ে প্রতিশোধ নিতে পারে। মানে কে ও? ওর নাম বাবলা। ও খুব খারাপ টাইপের লোক। নেশা, চুরি, ডাকাতি সব করে। ও সাগরের খুব ঘনিষ্ঠ ছিল। ও জেল থেকে পালিয়ে গেছে। পুলিশ ওকে খুঁজছে, কিন্তু ও এখনও ধরা পড়েনি। রায়ান চিন্তিত হয়ে পড়ল। সে এখনই রাইমা আর জান্নাতের নিরাপত্তা নিয়ে ভাবতে লাগল। সে ঠিক করল কিছুদিনের জন্যে অন্য জায়গায় চলে যাবে, দূরে কোথাও, যেখানে সাগরের কোনো বন্ধু তাদের খুঁজে পাবে না। রায়ান তার বাবা মা আর রাইমার বাবা মাকে সব খুলে বলল। সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা শহরের বাইরে একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে কিছুদিন সেখানে থাকবে, যতক্ষণ না বাবলা ধরা পড়ছে। রায়ান, রাইমা আর জান্নাত চলে গেল সেই নিরাপদ আশ্রয়ে। একটা ছোট্ট গ্রাম, শহর থেকে অনেক দূরে। চারপাশে সবুজ, নদী, পাখির ডাক। সত্যিই খুব শান্ত জায়গা। রাইমার খুব ভালো লাগলো। জান্নাতও নতুন পরিবেশে খুব খুশি। কিন্তু এখানেও কি তারা নিরাপদ? বাবলা কি তাদের খুঁজে বের করবে, নাকি এবার সত্যিই তাদের জীবনে শান্তি ফিরে আসবে? সপ্তাহখানেক কেটে গেল, কোনো বিপদ নেই। রায়ান ধীরে ধীরে নিশ্চিন্ত হলো। সে ভাবল হয়তো বাবলা আর আসবে না, হয়তো পুলিশ ওকে ধরে ফেলেছে। কিন্তু একদিন বিকেলে জান্নাত বাড়ির পেছনে খেলছিল। রাইমা ব্যস্ত ছিল রান্নাঘরে। রায়ান বাইরে থেকে ফিরছে। হঠাৎ জান্নাত চিৎকার করে উঠল। রাইমা দৌড়ে গেল, দেখে এক অচেনা লোক জান্নাতকে ধরে নিয়ে যাচ্ছে। লোকটার হাতে ছুরি। রাইমা চিৎকার করে উঠল, ওকে ছাড়, আমার মেয়েকে ছাড়। লোকটা ঘুরে তাকালো। রাইমা তাকে চিনতে পারল। বাবলা, সাগরের বন্ধু বাবলা। সে জান্নাতকে ধরে আছে। চুপ করো, নইলে ওকে মেরে ফেলব। রায়ান তখন বাড়ি ফিরছে। দূর থেকে রাইমার চিৎকার শুনতে পেল। সে দৌড়ে এলো, দেখে বাবলা জান্নাতকে ধরে আছে। রায়ানের মাথায় রক্ত চড়ে গেল। বাবলা, আমার মেয়েকে ছেড়ে দে। তোর মেয়ে? এই মেয়ের জন্যই তো আমার বন্ধু সাগর জেলে গেছে। ওর প্রতিশোধ নেব। তোর মেয়েকে নিয়ে যাব, বিক্রি করে দেব। তোদের সুখ চিরতরে শেষ করে দেব। রায়ান আর রাইমা হতভম্ব। বাবলা জান্নাতকে নিয়ে দৌড়ে পালাতে চেষ্টা করছে। রায়ান পিছু নিল, কিন্তু বাবলা খুব জোরে দৌড়াচ্ছে। রায়ান পারছে না ধরতে। ঠিক তখনই সেখান দিয়ে গ্রামের কয়েকজন যুবক যাচ্ছিল। তারা ঘটনা দেখে বাবলাকে ঘিরে ফেলল। বাবলা ছুরি দেখিয়ে হুমকি দিচ্ছে, কিন্তু গ্রামের ছেলেরা সাহসী। তারা একযোগে বাবলাকে ধরে ফেলল। জান্নাতকে উদ্ধার করা গেল। রায়ান ছুটে এসে জান্নাতকে বুকে নিয়ে নিল। মেয়েটি খুব ভয় পেয়েছে, কাঁদছে। রাইমাও এসে তাদের জড়িয়ে ধরল। বাবলাকে পুলিশে দিল গ্রামবাসী। এবার সাগরের সমস্ত সঙ্গী শেষ। বাবলা ধরা পড়েছে, আর কেউ নেই তাদের ক্ষতি করার মতো। রায়ান বুঝতে পারল এবার সত্যিই তাদের বিপদ কেটে গেছে। সাগর জেলে, বাবলা জেলে, তাদের জীবন এখন নিরাপদ। সে গ্রামবাসীকে ধন্যবাদ জানালো। তারপর রাইমা আর জান্নাতকে নিয়ে বাড়ি ফিরল। সেদিন সন্ধ্যায় রায়ান আকাশের দিকে তাকিয়ে ভাবল, আল্লাহ কখনো তার বান্দাকে পরীক্ষা ছাড়া ছাড়েন না, কিন্তু সেই পরীক্ষা পেরিয়ে যেতে পারলে সুখ আরও মধুর হয়। রাইমা কাছে এলো। কি ভাবছ? ভাবছি আমরা অনেক লড়াই করেছি, কিন্তু শেষ পর্যন্ত জিতেছি। আমাদের ভালোবাসা জিতেছে। তোমার জন্যে, তুমি না থাকলে আমি হারিয়ে যেতাম। আমি আছি রাইমা, চিরকাল আছি, জান্নাতের জন্যে, তোর জন্যে। জান্নাত তাদের দিকে তাকিয়ে হাসছে। ও কিছু বোঝে না, কিন্তু ওর হাসিতেই সব সুখ। পরের দিন সকালে রায়ান ঠিক করল তারা এখন শহরে ফিরে যাবে। সব বিপদ কেটে গেছে, এখন নিরাপদে সংসার করা যাবে। শহরে ফিরে এলো তারা। বাড়িতে সবাই তাদের জন্য অপেক্ষা করছিল। রায়ানের বাবা মা, রাইমার বাবা মা সবাই খুশি। জান্নাতকে দেখে তাদের চোখ জ্বলজ্বল করছে। কিন্তু ঘটনা কি সত্যিই শেষ? সাগর জেলে থাকলেও তার প্রতিহিংসা কি পুরোপুরি মরে বাঁচে? জেল থেকে সে রায়ানকে চিঠি লিখছে। সেই চিঠি পড়ে রায়ানের শরীর শিউরে ওঠে। চিঠিতে লেখা ছিল, রায়ান, মনে রেখো, শেষ হাসি সবসময় শেষে হাসে।
তুই জিতেছিস ভাবছিস? আমার বন্ধু বাবলা ধরা পড়েছে, কিন্তু আমার আরও বন্ধু আছে। তোদের এই সুখ চিরকাল থাকবে না। একদিন না একদিন তোদের এই সুখের সংসার ভাঙবই। রাইমা আমার ছিল, হবে, আর তোর মেয়ে ওর জন্যে অপেক্ষা কর। চিঠি পড়ে রায়ান পুড়িয়ে ফেলল। সে রাইমাকে কিছু বলল না, ওকে আর ভয় দেখাতে চায় না। কিন্তু তার মনে প্রশ্ন জাগে, সত্যিই কি শেষ, নাকি আসছে আরও বড় ধাক্কা? সাগর কি আবারও নতুন করে কোনো ষড়যন্ত্র করবে? এবার সে কি করতে পারে? জেল থেকে পালানো অসম্ভব, কিন্তু বাইরে থেকে কাউকে দিয়ে কাজ করানো কি সম্ভব? রায়ানকে সাবধান থাকতে হবে। রায়ান এখন আরও সতর্ক। সে বাড়িতে নিরাপত্তার জন্য ক্যামেরা বসিয়েছে, দরজায় শক্ত তালা। জান্নাতকে একা বাইরে যেতে দেয় না, রাইমাকেও সাবধানে থাকতে বলে। দিন কাটে, মাস যায়, সাগরের কোনো হুঁশিয়ারি নেই। রায়ান ভাবে হয়তো ও থেমে গেছে, হয়তো জেলের ভেতরেই ও মরে যাবে। কিন্তু জীবন এত সহজ নয়। একদিন ভোরবেলা দরজায় কড়া নাড়ল পুলিশ। রায়ান দরজা খুলে দেখে সামনে পুলিশ অফিসার। পুলিশ অফিসার বললেন, মিস্টার রায়ান, সাগর জেল থেকে পালিয়ে গেছে গত রাতে। ওকে এখনও খুঁজে পাওয়া যায়নি। সাবধান থাকবেন, ও হয়তো আপনার কাছেই আসতে পারে। রায়ানের পা থেকে মাটি সরে গেল। সে বিশ্বাস করতে পারছে না। সাগর আবার পালিয়েছে? কিভাবে? এত পাহারা, এত নিরাপত্তা, তারপরেও পালিয়েছে? রায়ান দ্রুত রাইমাকে ডাকল। রাইমা ঘুম থেকে উঠে এলো। রায়ান তাকে সব খবর জানালো। রাইমা আবার ভয় পেয়ে গেল, কিন্তু এবার সে আগের মতো দুর্বল নয়। সাহস করে বলল, আমরা লড়ব রায়ান, এবার ওকে শেষ করবই। হ্যাঁ রাইমা, এবার ওকে শেষ করব। ও যেন আর কখনো আমাদের জীবন থেকে কিছু কেড়ে নিতে না পারে। সাগর আবার লুকিয়ে আছে কোথাও। তার পরবর্তী লক্ষ্য কি হবে? সে কি জান্নাতের ক্ষতি করতে চায়, নাকি সরাসরি রায়ানকে শেষ করতে চায়, নাকি রাইমাকে নিজের করে নেওয়ার সেই পুরনো লালসা এখনও মেটেনি? রায়ান পুলিশ অফিসারের কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সাগর আবার পালিয়েছে? এটা কি করে সম্ভব? এত কড়া পাহারার মধ্যেও ও পালাতে সক্ষম হলো? পুলিশ অফিসার তার চিন্তা বুঝতে পেরে বললেন, মিস্টার রায়ান, আমরা বিষয়টি খুব সিরিয়াসলি নিচ্ছি। সাগর অত্যন্ত ধূর্ত অপরাধী। ও জেলের ভেতর থেকে একটা গোপন সুড়ঙ্গ পথ বানিয়ে ফেলেছিল। মাসখানেক ধরে ও খুঁড়ছিল। গত রাতে ও সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে গেছে। আমরা ওকে খুঁজে বের করবই, কিন্তু ততক্ষণ আপনাদের সাবধান থাকতে হবে। রায়ান মাথা নাড়ল। আমি বুঝতে পেরেছি স্যার, কিন্তু আমি কিভাবে আমার পরিবারকে রক্ষা করব? ও তো যে কোনো সময় হামলা করতে পারে। আমরা আপনাদের বাড়ির চারপাশে পুলিশ পাহারা বসিয়ে দেব, আর আপনিও সতর্ক থাকবেন। কোনো সন্দেহজনক কিছু দেখলেই আমাদের ফোন দেবেন। পুলিশ অফিসার চলে গেলেন। রায়ান দরজা বন্ধ করে রাইমার দিকে তাকালো। রাইমার চোখে তখন ভয় আর অনিশ্চয়তা, কিন্তু তার চোখের কোণে একটু সাহসও দেখতে পেল রায়ান। রাইমা আগের মতো দুর্বল নেই। মা হবার পর ও অনেক শক্ত হয়েছে। রায়ান, এবার আমরা ওকে থামাবই। ও আমাদের জীবন নিয়ে খেলতে পারে না। রাইমা দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ রাইমা, কিন্তু ও খুব বিপজ্জনক। ওকে আটকানো সহজ হবে না, তবুও আমরা চেষ্টা করব। তুই আর জান্নাত নিরাপদে থাকবে, আমি কথা দিচ্ছি। সেদিন থেকে তাদের জীবন আবার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। রায়ান বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসালো। দরজা জানালায় শক্ত গ্রিল দিল। জান্নাতকে আর বাইরে যেতে দেয় না। রাইমাও বাজারঘাট করা বন্ধ করে দিল। সব কিছু অনলাইনে অর্ডার করে। কিন্তু সাগর যে কোথায় আছে তার কোনো খবর নেই। পুলিশ দিনরাত খুঁজছে, কিন্তু কোনো সন্ধান পাচ্ছে না। মনে হচ্ছে সে যেন মাটিতে মিশে গেছে। রায়ান খুব চিন্তিত। সে জানে সাগর এত সহজে ছাড়বে না। ও কোনো না কোনো দিন হামলা করবেই। একদিন গভীর রাতে রায়ান ঘুমিয়েছিল। হঠাৎ তার ঘুম ভাঙল। তার মনে হলো কে যেন জানালা দিয়ে উকি দিচ্ছে। সে ধীরে ধীরে উঠে বসল। ঘরের আলো জ্বালালো না। অন্ধকারেই সে জানালার দিকে তাকিয়ে রইল। হ্যাঁ, সত্যি, কে একজন দাঁড়িয়ে আছে। চেহারা অস্পষ্ট, কিন্তু উচ্চতা দেখে মনে হচ্ছে সাগরই হবে। রায়ান দ্রুত রাইমাকে ডাকতে গেল, কিন্তু তখনই জানালার ওপাশ থেকে ছায়াটা সরে গেল। রায়ান দৌড়ে জানালার কাছে গেল, কিন্তু কেউ নেই। চারপাশ ফাঁকা। সে কি ভুল দেখেছে, নাকি সত্যিই সাগর এখানে এসেছিল? পরের দিন সকালে রায়ান সিসি ক্যামেরার ফুটেজ দেখল।
রাতের ফুটেজে স্পষ্ট দেখা গেল একজন লোক তাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু মুখ ঢাকা থাকায় চেনা যাচ্ছে না। রায়ান পুলিশে খবর দিল। পুলিশ এসে ফুটেজ দেখে বলল, এই লোকটাই সাগর হতে পারে, ওদের উচ্চতা অনেকটাই একই। আপনি খুব সাবধানে থাকুন, আমরা এলাকার পাহারা বাড়িয়ে দিচ্ছি। পুলিশ চলে গেল। রায়ানের মন ভালো নেই, সারা দিন খিটখিটে মেজাজে কাটল। রাইমা তাকে বোঝানোর চেষ্টা করল, তুমি এত টেনশন করো না, পুলিশ আছে, আমরা আছি, কিচ্ছু হবে না। কিছু হবে না? রাইমা, তুই কি ওকে চেনোস? ও পাগল, ও যা করতে চায় করেই ছাড়ে, ও আমাদের শেষ করে ছাড়বে। না রায়ান, আমরা শেষ হব না, আমাদের ভালোবাসা ওর চেয়ে অনেক বড়, আল্লাহ আমাদের রক্ষা করবেন। রাইমা রায়ানের হাত ধরে, তার চোখে অটুট বিশ্বাস। রায়ান কিছুটা শান্ত হলো, কিন্তু তার মন থেকে ভয় দূর হলো না। সপ্তাহখানেক কেটে গেল, কোনো ঘটনা নেই। সাগর আর দেখা দেয়নি। রায়ান ভাবল, হয়তো ও অন্য কোথাও পালিয়ে গেছে, হয়তো পুলিশ ওকে ধরে ফেলেছে, কিন্তু কোনো খবর নেই পুলিশের কাছ থেকে। একদিন সন্ধ্যায় জান্নাত বারান্দায় খেলছিল, রাইমা ভেতরে কাজ করছিল। হঠাৎ জান্নাত চিৎকার করে উঠল। রাইমা দৌড়ে বাইরে গেল, দেখে জান্নাতের পাশে একটা কুকুরছানা দাঁড়িয়ে আছে। জান্নাত ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এখন কুকুরছানাটাকে দেখে খুশি হয়ে গেছে। ও কুকুরছানাটাকে আদর করছে। রাইমা হেসে ফেলল, ওমা, এ যে খুব কিউট, কোথেকে এলি? কিন্তু পরক্ষণেই তার চোখ গেল কুকুরছানাটির গলায় বাঁধা একটা চিরকুটের দিকে। রাইমা সেটা খুলে পড়ল। লেখা ছিল, রাইমা, মনে আছে? আমি ফিরে এসেছি, এবার শেষ দেখা, খুব শিগগির। রাইমার মুখ শুকিয়ে গেল। সে চারপাশে তাকালো, কেউ নেই, শুধু সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। সে দ্রুত জান্নাতকে নিয়ে ঘরে ঢুকে পড়ল, দরজা বন্ধ করে দিল। তারপর রায়ানকে ডাকল। রায়ান চিরকুট দেখে হতভম্ব। ও এখানে এসেছিল? ও আমাদের বাড়ির কাছাকাছি? আমরা বিপদে আছি রাইমা, কি করব আমরা? কোথায় গিয়ে লুকোবো? লুকোনোর জায়গা নেই, ও আমাদের খুঁজে বের করবেই। আমাদের লড়তে হবে, এবার ওকে শেষ করতেই হবে। রায়ান পুলিশে ফোন দিল। পুলিশ এসে চিরকুটটা নিয়ে গেল। তাতে আঙুলের ছাপ নিল, কিন্তু সাগরের আঙুলের ছাপ মেলানো কঠিন, কারণ ও জেল থেকে পালানোর পর থেকে ওর কোনো রেকর্ড নেই। পুলিশ চলে গেলে রায়ান ভাবতে লাগলো, কি করা যায়। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তার বন্ধু শুভকে ফোন করল। শুভ, তোর কি সাগরকে খুঁজে বের করার কোনো উপায় আছে? ভাই, আমি চেষ্টা করছি, ও শহরের আন্ডারওয়ার্ল্ডে লুকিয়ে আছে, কিন্তু ও খুব সাবধান, ওকে খুঁজে পাওয়া কঠিন। তুই কি ওর কোনো বন্ধুকে চেনোস যে ওকে আশ্রয় দিতে পারে? হ্যাঁ ভাই, আমি কয়েকজনের নাম জানি, তাদের ওপর নজর রাখছি, যদি কিছু পাই তোমাকে জানাবো। কয়েকদিন পর শুভ ফোন করল। ভাই, আমি সাগরের এক বন্ধুর সন্ধান পেয়েছি, ওর নাম হীরা, ও শহরের পুরনো অংশে থাকে, সাগর হয়তো ওর কাছেই লুকিয়ে আছে। ঠিক আছে, আমরা এক্ষুনি ওখানে যাব। না ভাই, তুমি যেও না, বিপদ হতে পারে, আমি পুলিশকে খবর দিচ্ছি। না শুভ, আমি যাব, আমি নিজে গিয়ে ওকে ধরতে চাই। রায়ান ফোন রাখল। রাইমাকে কিছু না বলে বেরিয়ে পড়ল। সে শুভর সঙ্গে দেখা করে পুরনো অংশে গেল, হীরার বাড়ি খুঁজে বের করল। সন্ধ্যা হয়ে এসেছে, চারপাশ অন্ধকার। রায়ান আর শুভ চুপি চুপি বাড়িটার চারপাশে ঘুরছে। হঠাৎ তারা দেখতে পেল সাগর বাড়ি থেকে বেরিয়ে আসছে। ও হাতে একটা ব্যাগ নিয়ে দ্রুত হাঁটছে। রায়ান পিছু নিল। সাগর একটা মাঠের দিকে গেল, সেখানে কেউ নেই। রায়ান সুযোগ বুঝে সাগরের সামনে এসে দাঁড়ালো। সাগর! সাগর চমকে উঠল, তারপর রায়ানকে দেখে কুটিল হাসল। ও হে, আমার প্রিয় শ্যালক, কি খবর? বউ মেয়েকে নিয়ে ভালো আছো? তোর মুখ বন্ধ কর, আজ তোকে ছাড়ব না, পুলিশ আসছে, তুই ধরা পড়বি। পুলিশ? ওরা তো আমার পিছনে বছরখানেক ধরে ছুটছে, ধরতে পারেনি, আজও পারবে না। সাগর ব্যাগ থেকে একটা চাপাতি বের করল। রায়ান পিছিয়ে গেল। শুভ তখন পেছন থেকে এসে সাগরকে আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু সাগর খুব ফুর্তি, সে শুভকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর রায়ানের দিকে এগিয়ে গেল। আজ তোকে শেষ করব রায়ান, তারপর রাইমাকে নিয়ে যাব। ও আমার ছিল, হবে, আর তোর মেয়েকে বেঁচে থাকতে দেব না। রায়ান ভয় পেল না, সে সাগরের দিকে এগিয়ে গেল। দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হলো। সাগর চাপাতি দিয়ে কোপাতে চেষ্টা করছে, রায়ান বাঁক নিচ্ছে। একসময় রায়ান সাগরের হাত থেকে চাপাতি কেড়ে নিতে সক্ষম হলো, কিন্তু সাগর তখনও ছাড়ছে না। সে রায়ানের গলা টিপে ধরল। রায়ানের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।
শুভ তখন উঠে দাঁড়িয়েছে। সে দৌড়ে এসে সাগরকে ধাক্কা মারল। সাগর পড়ে গেল। রায়ান ছিটকে পড়ল, কিন্তু সাগর দ্রুত উঠে দাঁড়িয়ে আবার আক্রমণ করতে গেল। ঠিক তখনই পুলিশ সেখানে এসে পড়ল। শুভ আগেই পুলিশে খবর দিয়ে রেখেছিল। পুলিশ সাগরকে ঘেরাও করল। সাগর পুলিশ দেখে পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলল, হাতকড়া পরিয়ে দিল। সাগর রায়ানের দিকে তাকিয়ে বলল, মনে রেখো রায়ান, এটা শেষ নয়, আমি আবার ফিরে আসব। পুলিশ তাকে নিয়ে গেল। রায়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। শুভ তাকে জড়িয়ে ধরে বলল, ভাই তুমি ঠিক আছো? হ্যাঁ, তুই সময় মতো পুলিশে খবর দিয়েছিলি বলে বেঁচে গেলাম। রায়ান বাড়ি ফিরল। রাইমা দরজায় দাঁড়িয়ে তাকে দেখেই ছুটে এলো। তুমি কোথায় গিয়েছিলে? আমি কত ভয় পেয়েছি। সাগরকে ধরতে গিয়েছিলাম, পুলিশ ওকে ধরেছে, এবার আর পালাতে পারবে না। রাইমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে রায়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। জান্নাতও তাদের দেখে হাসছে। সেদিন রাতে রায়ান বুঝতে পারল তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু এবার সত্যিই শেষ। সাগরকে এবার আরও কড়া জেলে পাঠানো হবে। সেখান থেকে পালানো অসম্ভব। কিন্তু তাদের সুখ কি এখন সম্পূর্ণ? না, বাকি আছে আরও কিছু পরীক্ষা। কয়েক মাস কেটে গেল। সাগরের বিচার হলো। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। এবার সত্যি ও আর বেরোতে পারবে না। রায়ান আর রাইমার জীবন স্বাভাবিক হতে শুরু করল। জান্নাত স্কুলে যাচ্ছে। তাদের সংসারে আবার ফিরে এলো হাসি আনন্দ। একদিন বিকেলে রায়ান অফিস থেকে ফিরছে। পথে দেখে একটা ছোট্ট মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদছে। মেয়েটির বয়স আনুমানিক জান্নাতের সমান। রায়ান কাছে গিয়ে জিজ্ঞেস করল, কাঁদছো কেন মা? কি হয়েছে? আমি মাকে হারিয়ে ফেলেছি, মা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। রায়ানের মায়া হলো। সে মেয়েটিকে নিয়ে কাছে একটা চায়ের দোকানে বসল, কিছু খেতে দিল। তারপর পুলিশে খবর দিল। কিছুক্ষণ পর মেয়েটির মা এসে পড়ল। তিনি খুব কান্নাকাটি করলেন, রায়ানকে ধন্যবাদ জানালেন। রায়ান বাড়ি ফিরে রাইমাকে ঘটনাটা বলল। রাইমা বলল, খুব ভালো করেছ, তুমি তো খুব দয়ালু মানুষ, জান্নাতও তোমার মতো হোক। ওকে আমরা ভালো করে গড়ে তুলব রাইমা, ওর যেন কোনো কষ্ট না হয়। রায়ান জান্নাতকে কোলে তুলে নিল। মেয়েটা তার দিকে তাকিয়ে হাসছে। রায়ানের চোখে জল চলে এলো। এই মেয়ের জন্য সে সব করতে পারে। সেদিন রাতে রায়ান স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল সাগর আবার ফিরে এসেছে, কিন্তু এবারও আগের চেয়েও বেশি ভয়ঙ্কর। ও জান্নাতকে ধরে নিয়ে যাচ্ছে। রায়ান চিৎকার করে উঠল। ঘুম ভেঙে গেল। সে দেখল রাইমা পাশে শুয়ে আছে, জান্নাত তাদের পাশে ঘুমাচ্ছে। সব স্বাভাবিক, কিন্তু রায়ানের মন ভালো নেই। স্বপ্নটা খুব সত্যি মনে হলো। সে ভাবতে লাগল, এটা কি কোনো বার্তা, নাকি তার অবচেতন মন ভয় পাচ্ছে। পরের দিন সকালে রায়ান অফিসে গেল, কিন্তু মন বসছে না। বারবার জান্নাতের কথা মনে পড়ছে। সে রাইমাকে ফোন দিল, সব ঠিক আছে কিনা জানতে চাইল। রাইমা বলল সব ঠিক আছে, কিন্তু ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। রাইমা দরজা খুলে দেখে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে। রাইমা ভয় পেয়ে গেল। কি হয়েছে স্যার? পুলিশ কেন? ম্যাডাম, একটা খারাপ খবর আছে। সাগর জেল থেকে পালানোর চেষ্টা করছিল, তাকে গুলি করতে বাধ্য হয়েছে পুলিশ। সে মারা গেছে। রাইমা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর ধীরে ধীরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। ওর মাথা ঘুরছে। সাগর মারা গেছে? সত্যি? পুলিশ অফিসার বললেন, ও খুব বিপজ্জনক ছিল। জেলের ভেতর থেকে আবার পালানোর ফন্দি করছিল। পুলিশের উপর হামলা চালায়, তখন পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। ও ঘটনাস্থলেই মারা যায়। রাইমা কিছু বলতে পারল না। সে শুধু মাথা নাড়ল। পুলিশ অফিসার চলে গেলেন। রাইমা দরজা বন্ধ করে দিল। তারপর বসে পড়ল মেঝেতে। ও জানে না এই খবরে ওর কেমন লাগছে। সাগর ওর জীবনে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তার মৃত্যুতে ওর কিছু যায় আসে না। শুধু একটা উপশম, এবার সত্যিই সব শেষ। রাইমা রায়ানকে ফোন করল। রায়ান, সাগর মারা গেছে, পুলিশ গুলি করে মেরেছে। রায়ান ফোন ধরে কিছুক্ষণ চুপ, তারপর বলল, সত্যি? ও মারা গেছে? হ্যাঁ, পুলিশ অফিসার এসে খবর দিয়ে গেল। রায়ান কিছু বলল না, কিন্তু তার ভেতরে একটা ঢেউ খেলে গেল। সাগর মারা গেছে। যে ছিল তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু, সে আজ নেই। কিন্তু তার মৃত্যুতে কোনো আনন্দ হচ্ছে না, বরং একটা শূন্যতা অনুভব করছে। সে অফিস থেকে বেরিয়ে বাড়ি চলে এলো। রাইমাকে দেখে জড়িয়ে ধরে। সব শেষ রাইমা, এবার সত্যিই সব শেষ। হ্যাঁ রায়ান, এবার আমরা স্বাধীন। ও আর আমাদের কষ্ট দিতে পারবে না। জান্নাত তখন খেলছিল, ও কিছুই বুঝতে পারেনি। রায়ান ওকে কোলে তুলে নিল। জান্নাত, তোর জন্য সব বিপদ কেটে গেছে, এবার তুই নিরাপদ। সাগরের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের কেউ এগিয়ে এলো না। ওর কোনো আত্মীয় নেই।
পুলিশ শেষকৃত্য সম্পন্ন করল। ওর মৃত্যুর পর ওর সব অপরাধের কথা প্রকাশ পেল। ও কত মানুষকে ঠুকিয়েছে, কত মামলা ওর বিরুদ্ধে ছিল, সব বেরিয়ে এলো। রায়ান আর রাইমার জীবন এখন স্বাভাবিক, কিন্তু তাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে। তারা এখন আগের চেয়ে বেশি সময় একসঙ্গে কাটায়, জান্নাতকে নিয়ে বেড়াতে যায়। রাইমা এখন আরও প্রফুল্ল, রায়ানও হাসি খুশি। একদিন বিকেলে তারা তিনজন সমুদ্র সৈকতে গেল। জান্নাত বালিতে খেলছে, রায়ান আর রাইমা একটু দূরে বসে আছে। সূর্য ডুবছে, আকাশ লাল হয়ে গেছে। রায়ান রাইমার হাত ধরে বলল, জানিস রাইমা, আমি আজ খুব সুখী। কেন? কারণ তুই আমার পাশে আছিস, জান্নাত আমাদের আছে, আমরা নিরাপদ। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? রাইমা হেসে রায়ানের কাঁধে মাথা রাখল। আমিও সুখী রায়ান, তোমাকে পেয়ে আমি ধন্য। জান্নাতকে নিয়ে আমাদের এই সংসার, এটাই আমার স্বর্গ। দূরে জান্নাত তাদের ডাকছে, আব্বু, আম্মু, এসো, দেখো কি পেয়েছি। তারা দৌড়ে জান্নাতের কাছে গেল। জান্নাত তাদের একটা সুন্দর শামুক দেখালো। সমুদ্রের ঢেউ এসে তাদের পা ভিজিয়ে দিচ্ছে, সূর্যাস্তের আলোয় তাদের মুখ উজ্জ্বল। সেদিন তারা বুঝতে পারল, জীবনের সবচেয়ে বড় সুখ হলো একসঙ্গে থাকা। ভালোবাসা দিয়ে সব বাধা অতিক্রম করা যায়। তাদের ভালোবাসা আজ সত্যিই জয়ী হয়েছে। কিন্তু জীবনের গল্প এখানেই শেষ নয়, সামনে আরও আছে নতুন অধ্যায়। জান্নাত বড় হবে, তার পড়াশোনা, তার বন্ধুবান্ধব, তার নিজের জীবন। রায়ান আর রাইমা বার্ধক্যে পা দেবে, তাদের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তারা এখন একে অপরের, তাদের ভালোবাসা চিরন্তন। একদিন রাতে রায়ান ঘুমোবার আগে জানালা দিয়ে তারাদের দিকে তাকিয়ে ভাবছে। রাইমা এসে পাশে দাঁড়ালো। কি ভাবছ? ভাবছি জীবন কত অদ্ভুত, আমরা কত কষ্ট পেয়েছি, কত বাধা এসেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা টিকে গেছি। আল্লাহর রহমতে উনি আমাদের পাশে ছিলেন বলেই পারলাম। হ্যাঁ, আর তুই আমার পাশে ছিলি বলেও পারলাম। তুই না থাকলে আমি হারিয়ে যেতাম। রাইমা রায়ানের গালে হাত বুলিয়ে দিল। আমিও হারিয়ে যেতাম তোমাকে ছাড়া। আমরা একে অপরের পরিপূরক। তারা চুপচাপ তারাদের দিকে তাকিয়ে রইল। তাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ শেষ, এখন শুধু শান্তি, শুধু ভালোবাসা। জান্নাত তাদের ঘরে এসে বলল, আব্বু, আম্মু, কি করছো? কিছু না মা, তারা দেখছি, তুই আসবি? জান্নাতে সেই তাদের মাঝখানে দাঁড়ালো। তিনজন মিলে জানালা দিয়ে তারা দেখছে। রাতের আকাশ ভর্তি তারা, প্রতিটি তারা যেন তাদের ভালোবাসার সাক্ষী। সেদিন রায়ান বুঝতে পারল, জীবন সুন্দর, সব কষ্টের পরও সুখ আছে। শুধু একটু ধৈর্য, একটু সাহস আর অপরিসীম ভালোবাসা থাকলেই সব সম্ভব। তবে শেষ পাতা কি আসলেই এখানে, নাকি তাদের জীবনে আরও কোনো অধ্যায় লেখা বাকি? জান্নাতের ভবিষ্যৎ কি হবে? সে কি বড় হয়ে বোঝাবে তার বাবা মায়ের ভালোবাসার গল্প, নাকি তার জীবনে আসবে নতুন কোনো চ্যালেঞ্জ? 15 বছর কেটে গেছে। রায়ান আর রাইমার সংসারে এখন নতুন মাত্রা যোগ হয়েছে। জান্নাত এখন বড় হয়ে উঠেছে। সে এইমাত্র কলেজে ভর্তি হয়েছে। দেখতে অনেকটা রাইমার মতো, কিন্তু চরিত্রের রায়ানের ছাপ স্পষ্ট। খুব মেধাবী, সাহসী আর আবেগপ্রবণ। রায়ান এখন ব্যবসায় বেশ প্রতিষ্ঠিত। তার নিজস্ব একটি কোম্পানি আছে। রাইমা গৃহিণী হলেও একটি এনজিওতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে। তাদের সংসারে কোনো অভাব নেই, কিন্তু অভাব ছিল না বললেই চলে, কারণ রায়ান আজও রাইমাকে আগের মতোই ভালোবাসে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাইমার জন্য চা বানায়। রাতে একসঙ্গে তারা টিভি দেখে। তাদের ভালোবাসার সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়েছে। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। জান্নাত কলেজ থেকে ফিরেছে। রায়ান অফিসে গেছে। রাইমা রান্নাঘরে ব্যস্ত। হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। জান্নাত দরজা খুলে দেখে এক অচেনা যুবক দাঁড়িয়ে। তার বয়স আন্দাজ 23-24 হবে। চেহারায় একটা মায়াবী হাসি। আপনি কাকে খুঁজছেন? জান্নাত জিজ্ঞেস করল। আমি রায়ান চাচাকে খুঁজছি। উনি কি এখানে থাকেন? জান্নাত একটু অবাক হলো। চাচা? এই যুবক রায়ানকে চেনে? আব্বু এখন অফিসে আছেন। আপনি কে হন? আমি রায়ান চাচার ভাগ্নে, মানে ওনার বোনের ছেলে। জান্নাত আরও অবাক হলো। রায়ানের তো কোনো বোন নেই। সে তো জানে রায়ান একমাত্র সন্তান। তাহলে এই ভাগ্নে কোথা থেকে এলো? আপনি কি একটু বসবেন? আম্মুকে ডাকছি। জান্নাত যুবককে বসিয়ে রান্নাঘরে গেল। রাইমা এসে যুবককে দেখে থমকে গেল। কিছু একটা যেন চিনতে পারছে। এই চোখ, এই মুখের গড়ন কোথায় যেন দেখেছে। আপনি কে বাবু? রাইমা জিজ্ঞেস করল।
আন্টি, আমি রায়ান চাচার ভাগ্নে। আমার নাম আরমান। আমার মা ছিলেন রায়ান চাচার বোন, কিন্তু ওনার সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন ছিল অনেক বছর। মা মারা যাওয়ার পর আমি চাচাকে খুঁজে বের করেছি। রাইমা কিছু বলার আগেই জান্নাত বলে উঠল, আম্মু, আব্বুর তো কোনো বোন নেই, ও মিথ্যা বলছে। আরমান জান্নাতের দিকে তাকিয়ে মৃদু হাসল। আমি মিথ্যা বলছি না। আমার মা ছিলেন রায়ান চাচার আপন বোন, কিন্তু তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। মা বিয়ে করে চলে যাওয়ার পর আর কারু সঙ্গে যোগাযোগ রাখেননি। এই কারণেই আপনারা জানেন না। রাইমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ঠিক আছে বাবু, আপনি বসুন, রায়ান আসুক, তখন দেখা যাবে। সন্ধ্যায় রায়ান বাড়ি ফিরল। রাইমা আরমানের কথা বলল। রায়ান ভরে ঢুকে আরমানকে দেখে হতভম্ব হয়ে গেল। তার চোখে মুখে অবিশ্বাস। তুমি তুমি রুমা ফুপুর ছেলে? রুমা, আমার বোন? আরমান উঠে দাঁড়ালো। হ্যাঁ চাচা, আমি আরমান। আমার মা ছিলেন রুমা। তিনি অনেক কষ্টে বড় হয়েছেন। বিয়ে করেছিলেন এক সাধারণ ছেলেকে, কিন্তু পারিবারিক বিরোধের কারণে তিনি আর কখনো এ বাড়িতে আসেননি। সম্প্রতি তিনি মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি আমাকে আপনার কথা বলেন। আমার এক চাচা আছে যে আমাকে খুঁজবে, তাই আমি আপনার ঠিকানা খুঁজে বের করেছি। রায়ানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আরমানকে জড়িয়ে ধরে ফেলল। আমি জানতাম না, আমার বোন ছিল, আমি কখনো জানতে পারিনি। রাইমা আর আরমানও আবেগ আপ্লুত। এত বড় একটা পরিবারের সদস্য তাদের অজানা ছিল, এখন হঠাৎ করেই ফিরে পেল। আরমান জান্নাতের দিকে তাকিয়ে হাসল। জান্নাতের মনে হলো এই যুবকের হাসিতে কি যেন আছে, একটা টান, একটা মায়া। রায়ান আর আরমানকে তাদের সংসারে জায়গা দিল। আরমান পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছে। রায়ান তাকে নিজের কোম্পানিতে চাকরি দিয়ে দিল। আরমান খুব মেধাবী, পরিশ্রমী, অল্পদিনেই সবার প্রিয় হয়ে গেল। কিন্তু জান্নাতের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আরমান কেন এত সহজে তাদের জীবনে ঢুকে গেল? ওর চোখে মাঝে মাঝে কি এক অদ্ভুত চাহনি দেখতে পায় সে, যেন ও কিছু লুকিয়ে রাখছে। একদিন সন্ধ্যায় জান্নাত বারান্দায় দাঁড়িয়ে। আরমান এসে পাশে দাঁড়ালো। কি ভাবছো জান্নাত? আরমান জিজ্ঞেস করল। কিছু না, শুধু তারা দেখছি। তারারাশি দেখতে আমারও খুব ভালো লাগে। ছোটবেলায় মায়ের সঙ্গে সারা রাত জেগে তারা দেখতাম। জান্নাত আরমানের দিকে তাকালো। তোমার মা কেমন ছিলেন? আরমান একটু থমকে গেল। তার চোখে জল চলে এলো। উনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু জীবন ওনাকে কষ্ট দিয়েছে বেশি। সংসারে টানাপোড়েন, স্বামীর অকাল মৃত্যু, অভাব, সব কিছুর পরেও তিনি আমাকে মানুষ করেছেন। মারা যাওয়ার আগে বলেছিলেন আমার চাচার সন্ধান করতে। জান্নাতের মায়া হলো। সে আরমানের হাত ধরে বলল, আমার খুব খারাপ লাগছে তোমার জন্য, কিন্তু এখন থেকে তুমি আমাদের পরিবারের সদস্য, আমরা তোমাকে ভালোবাসব। আরমান জান্নাতের দিকে তাকিয়ে হাসল। তার চোখে কৃতজ্ঞতা। দিন যেতে লাগল। জান্নাত আর আরমানের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। তারা একসঙ্গে সময় কাটায়, গল্প করে, সিনেমা দেখে। জান্নাত ধীরে ধীরে আরমানের প্রেমে পড়ে গেল, কিন্তু সে বুঝতে পারছে না আরমানের মনে কি আছে। রাইমা আর রায়ান লক্ষ্য করছে তাদের এই ঘনিষ্ঠতা। রাইমা একদিন রায়ানকে বলল, জান্নাত আর আরমানের মধ্যে কি যেন একটা হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমিও বুঝতে পারছি, কিন্তু আরমান তো ওর চাচাতো ভাই, তাদের মধ্যে সম্পর্ক হতে পারে না। পারে না মানে? আরমান তোমার ভাগ্নে, জান্নাত তোমার মেয়ে, তারা তো চাচাতো ভাই বোন। তাদের মধ্যে প্রেম মানে তো আবার সেই একই জিনিস যা আমাদের মধ্যে ছিল। রায়ন থমকে গেল। হ্যাঁ, আরমান তার বোনের ছেলে, জান্নাত তার মেয়ে, তারা তো চাচাতো ভাই বোন। তাদের মধ্যে সম্পর্ক মানে আবার সেই একই পথ, যে পথে তিনি নিজে হেঁটেছেন। সে রাইমার দিকে তাকিয়ে বলল, রাইমা, আমরা তো জানি চাচাতো ভাই বোনের মধ্যে সম্পর্ক কতটা কঠিন। আমরা নিজেরা সেই পথ পাড়ি দিয়েছি, কিন্তু জান্নাতকে কি সেই কষ্ট দেওয়া উচিত? কিন্তু যদি ওরা সত্যি একে অপরকে ভালোবাসে, আমরা তো বাধা দিতে পারি না। ঠিক বলেছ, আমরা বাধা দিতে পারি না, তবে আমাদের উচিত ওদের সাবধান করা। জেনেটিক সমস্যার কথা, সমাজের চোখের কথা সব বলতে হবে। তারপর ওরা যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। একদিন সন্ধ্যায় রায়ান জান্নাত আর আরমানকে ডেকে বসালো। তিনি তাদের সব কথা খুলে বললেন, তার নিজের জীবনের গল্প, রাইমার সঙ্গে তার সম্পর্ক, সাগরের ষড়যন্ত্র, সব। তারপর বললেন,
আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু এই সম্পর্কের পথ সহজ নয়। চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি ভালো না। জেনেটিক সমস্যা হতে পারে, আমাদের মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। তবুও যদি তোমরা একে অপরকে চাও, তবে আমরা পাশে আছি। জান্নাত আর আরমান একে অপরের দিকে তাকালো। তারপর জান্নাত বলল, আব্বু, আমরা সব জানি, আরমান আমাকে সব বলেছে। আমরা এই সম্পর্কের ফলাফল সম্পর্কে সচেতন, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি। সেই ভালোবাসা দিয়েই আমরা সব বাধা পেরোতে চাই। রায়ান হাসল। রাইমা তাদের জড়িয়ে ধরে ফেলল। তোমরা যেমন সিদ্ধান্ত নাও, আমরা তোমাদের পাশে আছি। আরমান জান্নাতের হাত ধরে বলল, আমি জান্নাতকে কখনো কষ্ট দেব না। ওকে নিয়ে আমি স্বপ্ন দেখি, আমাদের ভালোবাসা জয়ী হবে। কিন্তু আরমানের কথার মধ্যে কি যেন একটা মিথ্যা ছিল। তার চোখের কোণে লুকিয়ে থাকা সেই অদ্ভুত চাহনি, যা জান্নাত আগেও লক্ষ্য করেছিল, সেটা এখনও আছে। একদিন রাতে জান্নাত ঘুমোতে পারেনি। তার খারাপ লাগছে। হঠাৎ তার মনে হলো কে যেন বারান্দায় দাঁড়িয়ে। সে উঠে দেখতে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছে আরমান, কিন্তু তার হাতে কি একটা কাগজ। সে মোবাইলের আলোয় সেটা পড়ছে। জান্নাত চুপি চুপি কাছে গেল। দেখে আরমান একটা চিঠি পড়ছে। চিঠির নিচে স্বাক্ষর সাগর। জান্নাতের মাথা ঘুরে গেল। সাগর? ও তো মারা গেছে। তাহলে এই চিঠি কোথা থেকে এলো? আর আরমান কেন সাগরের চিঠি পড়ছে? আরমান, তুমি কি করছো? এই চিঠি কোথা পেলে? আরমান চমকে উঠল। সে জান্নাতকে দেখে ফ্যাকাশে হয়ে গেল। জান্নাত, তুমি তুমি শুনেছ? বলো, এই চিঠি কোথা থেকে পেলে? সাগর তো মারা গেছে। আরমান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, আমি সব বলছি। সাগর মারা যায়নি। জান্নাতার পা থেকে মাটি সরে গেল। কি বলছো তুমি? হ্যাঁ, সাগর মারা যায়নি। পুলিশ গুলি করেছিল, কিন্তু ও বেঁচে যায়। ও গুরুতর আহত হয়, কিন্তু কয়েক মাস হাসপাতালে থেকে সুস্থ হয়ে ওঠে। তারপর ও দেশ ছেড়ে চলে যায়। বিদেশে গিয়ে নতুন পরিচয়ে বাস করতে থাকে। ওই সময় ও আমার মায়ের সংস্পর্শে আসে। আমার মা ছিলেন একা, অসহায়। সাগর ওনার ভালোবাসার ফাঁদে ফেলে। তারপর আমি যখন বড় হচ্ছিলাম, সাগর আমাকে শিখিয়েছে কিভাবে প্রতিশোধ নিতে হয়। আমি আসলে রায়ান চাচার ভাগ্নে নই। আমার মা ওনার বোন নন। আমি সাগরের ছেলে। জান্নাত চিৎকার করে উঠল, তুমি সাগরের ছিলে? তাহলে তুমি এতদিন আমাদের সঙ্গে মিথ্যে বলেছ? হ্যাঁ, সাগর আমার বাবা। বাবা চেয়েছিল আমি এসে এই পরিবারে ঢুকে প্রতিশোধ নিই। ও চায় রায়ান চাচার সব ধ্বংস করে দিতে। ও চায় ওনার মেয়েকে, তোমাকে, আমার করে নিতে, তারপর ছেড়ে দিতে, ঠিক যেমনটাও রাইমা আন্টিকে চেয়েছিল। জান্নাত থরথর করে কাঁপছে। তুমি তুমি খুব নোংরা মানুষ। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম। জান্নাত, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু প্রথমে যখন এসেছিলাম তখন সত্যিই আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কিন্তু তোমাকে দেখার পর, তোমার সঙ্গে সময় কাটানোর পর আমার মনে হয়েছে আমি আর পারছি না। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। এই চিঠি বাবার শেষ চিঠি। ও লিখেছে আমাকে দ্রুত কাজ শেষ করতে। কিন্তু আমি পারছি না জান্নাত, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। জান্নাতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে বিশ্বাস করতে পারছে না যাকে সে ভালোবেসেছে সে তার পরিবারের সবচেয়ে বড় শত্রুর ছেলে। তুমি চলে যাও, এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি আব্বুকে সব বলবো। না জান্নাত, প্লিজ, আমাকে একটা সুযোগ দাও। আমি সত্যি বদলে গেছি। আমি বাবার কথা শুনব না। আমি তোমাকে নিয়ে থাকতে চাই। ঠিক তখনই পেছন থেকে রায়ানের গলা শোনা গেল। কি হচ্ছে এখানে? রায়ান আর রাইমা বারান্দায় এসে পড়েছে। তারা সব শুনেছে। রায়ানের চোখে আগুন জ্বলছে। সে আরমানের কলার ধরে বলল, তুই সাগরের ছেলে? তুই আমাদের ধ্বংস করতে এসেছিস? চাচা, প্লিজ, আমি এখন আর ওর কথা শুনতে চাই না। আমি জান্নাতকে ভালোবাসি। ভালোবাসিস? তোর বাবার মতো করেই ভালোবাসিস? আমাদের ধ্বংস করে? রাইমার সঙ্গে যা করেছিল তুইও তাই করবি আমার মেয়ের সঙ্গে? রাইমা এগিয়ে এসে রায়ানকে থামালো। রায়ান, থামো, ওকে শুনতে দাও। আরমান কাঁদতে কাঁদতে সব বলল। সাগর কিভাবে তাকে বড় করেছে, কিভাবে প্রতিশোধের মন্ত্র পড়িয়েছে, আর কিভাবে সে জান্নাতকে ভালোবেসে ফেলেছে। সব শুনে রায়ান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুই কি জানোস তোর বাবা আমাদের কি করেছে? ও রাইমাকে ধর্ষণ করেছিল, আমাদের জীবন জাহান্নাম বানিয়ে দিয়েছিল। ও মরেনি শুনে আমি অবাক। কিন্তু তুই যদি সত্যি বদলে গিয়ে থাকিস, তবে তোকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব চাচা?
তোর বাবা কোথায়? ও এখন কোথায় থাকে? আরমান ইতস্তত করল, তারপর বলল, ও প্রতিবেশী দেশে থাকে। ওখান থেকে ও আমার মাধ্যমে সব কিছু করার চেষ্টা করছে। ও চায় তোমাদের শেষ করতে। তাহলে আমরা ওকে ধরব। তুই যদি সত্যি আমাদের পক্ষে আসিস তবে তোকে পুলিশের সঙ্গে কথা বলতে হবে। তোর বাবার ঠিকানা দিতে হবে। আরমান জান্নাতের দিকে তাকালো। জান্নাতের চোখে এখনও জল, কিন্তু তার চোখে একটা আশা জ্বলছে। সে যেন আরমানকে বিশ্বাস করতে চায়। আরমান জান্নাতের দিকে তাকিয়ে রায়ানকে বলল, ঠিক আছে চাচা, আমি সব বলবো। আমি ওকে ধরিয়ে দেব, কিন্তু একটা শর্তে, আমাকে জান্নাতের কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। আমি ওকে ভালোবাসি। রায়ান রাইমার দিকে তাকালো। রাইমা মাথা নাড়ল। রায়ান বলল, আমরা দেখব, আগে তোর বাবাকে ধরাও, তারপর সিদ্ধান্ত নেব। পরের দিন সকালে পুলিশের সঙ্গে যোগাযোগ করল রায়ান। আরমান সব তথ্য দিল। সাগর প্রতিবেশী এক দেশের একটি ছোট শহরে লুকিয়ে আছে। পুলিশ আন্তর্জাতিক সহযোগিতায় সাগরকে গ্রেফতারের পরিকল্পনা করল। 1 সপ্তাহ পর খবর এলো সাগর গ্রেপ্তার। তাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। এবার আর পালানোর পথ নেই। সাগর গ্রেপ্তারের পর আরমানের ওপর থেকে রায়ানের রাগ কিছুটা কমল, কিন্তু জান্নাতের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তিনি এখনও নিশ্চিত নন। জান্নাত আরমানকে ক্ষমা করে দিয়েছে। সে জানে আরমান সত্যিই বদলে গেছে, কিন্তু তাদের সম্পর্ক কি সমাজ মেনে নেবে? চাচাতো ভাই বোনের সম্পর্ক জানিয়ে একসময় তার বাবা মাকে লড়তে হয়েছিল, এখন তার ভাগ্যেও জুটল। একদিন বিকেলে জান্নাত আর আরমান বাগানে বসে আছে। জান্নাত বলল, আরমান, আমাদের সম্পর্ক নিয়ে তুমি কি ভাবো? আমরা তো চাচাতো ভাই বোন, সমাজ কি বলবে? জান্নাত, তোমার বাবা মা কি করেন? তারাও তো চাচাতো ভাই বোন ছিলেন। তারা লড়েছেন, জিতেছেন, আমরাও পারব। কিন্তু তুমি তো আমার বাবার শত্রুর ছেলে, এটা কি মানুষ ভুলতে পারবে? আমি পারিনি। আমি তো ভুলে গেছি যে আমি সাগরের ছেলে। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। জান্নাত আরমানের দিকে তাকিয়ে হাসল। হ্যাঁ, ভালোবাসা সব বাধা পেরোয়। তার বাবা মা পেরিয়েছে, সেও পেরোবে। সন্ধ্যায় রায়ান আর রাইমা বারান্দায় বসে আছে। জান্নাত আর আরমানকে বাগানে দেখতে পেল। রাইমা বলল, ওরা কি পারবে রায়ান, আমাদের মতো লড়াই করে? আমরা ছিলাম বলে ওরা পারবে। আমরা তাদের পাশে আছি। ভালোবাসা সব জয় করে রাইমা, তুই আমি তার প্রমাণ। রায়ান রাইমার হাত ধরে। আকাশে তারা ফুটেছে। আরও একটা প্রেমের গল্প শুরু হতে চলেছে। হয়তো কঠিন, হয়তো জটিল, কিন্তু ভালোবাসা থাকলে সব সম্ভব। সাগরের বিচার হলো। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। এবার সত্যিই সে আর বেরোতে পারবে না। আরমানের সাহায্যের জন্য পুলিশ তাকে ধন্যবাদ জানালো। আরমান এখন রায়ানের কোম্পানিতে কাজ করে। সবাই তাকে ভালোবাসে। জান্নাতের সঙ্গে তার বিয়ের দিন ঠিক হলো। বিয়ের দিন এসে পড়ল। রায়ান আর রাইমা খুব খুশি। তাদের মেয়ে বিয়ে করছে। বর আরমান, একসময় যে ছিল শত্রুর সন্তান, আজ সে তাদের আপনজন। 5 বছর পরে রায়ান এখন দাদু হয়েছে। জান্নাত আর আরমানের একটি ছেলে হয়েছে। নাম রেখেছে রায়ান জুনিয়র, ডাকনাম রনি। ছোট্ট রনি এখন 1.5 বছরের। তাকে নিয়ে রায়ান আর রাইমার দিন কাটে। আজ বিকেলে রায়ান বারান্দায় বসে আছে, কোলে রনি। রাইমা পাশে বসে চা খাচ্ছে। দূরে জান্নাত আর আরমান বাগানে হাঁকছে। সূর্য ডুবছে, আকাশ লাল। রনি রায়ানের দিকে তাকিয়ে হাসছে। তার হাসিতে রায়ানের চোখ জলজল করছে। রাইমা, দেখছিস আমাদের রনি কেমন হাসছে? ওকে দেখে মনে হয় ওই দিনের কথা, যেদিন জান্নাতের জন্ম হয়েছিল। হ্যাঁ, ঠিক তেমনই। জীবন কত সুন্দর রায়ান। আমাদের কত কষ্ট, কত লড়াই, কিন্তু শেষ পর্যন্ত সব ভালোই হয়েছে। তুই ছিলি বলেই। তুই না থাকলে আমি আজ কোথায় থাকতাম কে জানে। রাইমা রায়ানের কাঁধে মাথা রাখল। আমরাও ছিলাম বলেই তো ওরাও পেরেছে। দেখ, জান্নাত কত খুশি। আরমান ওকে ভালোবাসে। ওদের সংসার সুখের। দূরে জান্নাত হাত নেড়ে তাদের ডাকছে। আব্বু, আম্মু, এসো না, সন্ধ্যার বাতাস খাবো। রায়ান রনিকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। রাইমা তার হাত ধরে। তারা দুজন ধীরে ধীরে বাগানের দিকে যাচ্ছে। চারিদিকে পাখির ডাক, ফুলের গন্ধ, শান্ত সন্ধ্যা। রায়ান থমকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। মনে পড়ল সেই দিনের কথা, যেদিন প্রথম রাইমাকে দেখেছিল। তারপর সেই কঠিন পথ, লড়াই, জয়। আজ এত বছর পর সে দাঁড়িয়ে, হাতে নাতি, পাশে তার প্রিয়তমা স্ত্রী, আর দূরে তার মেয়ে জামাই। জীবন পূর্ণতা পেয়েছে। সব কষ্টের পর এই মুহূর্তটাই চিরন্তন। রনি তার হাত বাড়িয়ে কিছু বলতে চাইছে। রায়ান তাকে চুমু খেলো। চল রনি, তোর দাদির কাছে যাই। ও আমাদের জন্য চা বানাবে। তারপর তোকে একটা গল্প বলবো। কি গল্প দাদু? একটা ভালোবাসার গল্প, যে গল্পে আছে কষ্ট, আছে লড়াই, আছে জয়, আর আছে এক অমর ভালোবাসা, যা সময়ের স্রোতে হারিয়ে যায়নি, বরং আরও গভীর হয়েছে।
রাইমা হাসল। ওই গল্পে কি আমি আছি? তুই না থাকলে গল্পই হতো না রাইমা। তুই এই গল্পের নায়িকা, আর আমি তোর পাগল করা প্রেমিক। জান্নাত আর আরমান কাছে এলো। তারা সবাই মিলে বাগানের বেঞ্চিতে বসে পড়ল। সন্ধ্যার নরম আলোয় তাদের মুখগুলো ভেসে উঠছে। রনি দাদুর কোলে খেলছে। রায়ান বলতে শুরু করল, অনেক বছর আগে এক চাচাতো ভাই বোন ছিল। গল্প চলছে, ভালোবাসার গল্প, যে গল্প কখনো শেষ হয় না, শুধু বাঁচে মানুষের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে। আর আকাশের তারা জ্বলজ্বল করছে সেই ভালোবাসার সাক্ষী হয়ে। গল্পের উপসংহার: রায়ান আর রাইমার ভালোবাসা কেবল তাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়েছে তাদের পরবর্তী প্রজন্মে। জান্নাত আর আরমানের মধ্যেও সেই একই আগুন, সেই একই পাগলামি, কিন্তু এখন তা আরও পরিণত, আরও গভীর। তারা প্রমাণ করেছে ভালোবাসার কাছে রক্তের সম্পর্ক কোনো বাধা নয়, সমাজের দৃষ্টিভঙ্গি কোনো বাধা নয়, বাধা শুধু নিজের মনে। আর সেই বাধা যদি পেরোতে পারেন, তাহলে পৃথিবীর সবচেয়ে কঠিন পথও সহজ হয়ে যায়। সাগরের মতো মানুষ ছিল তাদের জীবনে অশান্তির কারণ, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসাই জয়ী হয়েছে, কারণ ভালোবাসা চিরন্তন, অমর। রায়ান আজ বুড়ো হয়েছে, রাইমার চুলে পাক ধরেছে, কিন্তু তাদের চোখের দিকে তাকালে এখনও সেই একই নেশা, সেই একই উন্মাদনা। সময় তাদের ভালোবাসাকে মুছে দিতে পারেনি, বরং আরও মজবুত করেছে। তাদের গল্প আজও মানুষ মনে রাখে, চাচাতো ভাই বোনের ভালোবাসার গল্প, যে গল্প নিয়ে সমাজ কত কথা বলে, কিন্তু রায়ান আর রাইমা দেখিয়েছেন ভালোবাসা থাকলে সব সম্ভব। জান্নাত আর আরমানের মাধ্যমে সেই ভালোবাসা বেঁচে থাকবে, রনির মাধ্যমে আরও প্রজন্মে ছড়িয়ে পড়বে, আর আকাশের তারা চিরকাল জ্বলজ্বল করবে সেই ভালোবাসার সাক্ষী হয়ে। আপনারা যদি এই গল্প পড়ে থাকেন, তবে একটা কথা মনে রাখবেন, ভালোবাসা কোনো সম্পর্কের নাম নয়, ভালোবাসা হলো অনুভূতি। সে অনুভূতি যদি সত্যি হয়, তবে তা সব বাধা পেরিয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তির নাম ভালোবাসা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালোবাসা চিরন্তন, এই বিশ্বাস নিয়ে আজকের মতো বিদায়।